ও পরে আমার ওয়াইফকে আমি বুঝ দিলাম যে দেখো আমার সাথে এই কয়েকদিনই যে কাহিনী ঘটে গেছে আমার সংসারে, ওটা বলবে লাগলে আমার বুক ফাটে যায়। অতএব তুমি দিবের চাইছো, ল্যায় নাই, না লিলেও নাই, মনে কাঁধে কোনো দিন লিবি, না কাঁধে না লিবি, তোমার মতন তুমি বাচ্চা নিয়ে একা একা যেভাবে পারো সেইভাবে তুমি চলো। আমার নাম শাহিন আলম। শাহিন আলম, বয়স কত? বর্তমান 32 হবে। 32 বছর বয়স। তো শাহিন ভাই, আপনি আমার এই অনুষ্ঠানটা শোনেন? অনুষ্ঠানটা আমি প্রায় শোনেন। কখনো কি ভেবেছেন যে এরকম একটা নিজের জীবনের দুর্ঘটনা বা ঘটনা বা অপরাধ নিয়ে বা ভুল নিয়ে আমাকেও রেডিওতে বলতে হতে পারে? এটা আসলে কখনো ভাবিনি। মাঝে সাঝে গল্প শুনেছি, বিভিন্ন লোকের জীবন কাহিনী শুনেছি, শুনতে শুনতে হঠাৎ করে হয়তো আমার মনের মধ্যে হয়েছে যে কোনো বিষয় নিয়ে হয়তো আমার জীবনের ছোটোবেলায় কীভাবে মানুষ হয়েছি, কীভাবে বড় হয়েছি, বা বাপ মায়ের কাছে কতটুকু আদর ভালোবাসা, কতটুকু লাঞ্ছিত হয়েছি, এটা হয়তো আমি কখনো যদি সুযোগ পাই আমি বলবো। গল্পটা তো এখানে দাঁড়ায় নাই, গল্প চলে গেছে অন্যদিকে। এবং সেই জিনিসটা আজকে আপনাকে লাখ লাখ মানুষের সামনে বলতে অনুপ্রাণিত করেছে। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, সেটা হলো যে আজকে একটা খুব নির্দিষ্টভাবেই একটা মেসেজ আছে আজকের এই গল্পে। সেটা কি আমি পুরো গল্পটা শোনার পরে পরিষ্কার করব। ধৈর্য ধরে আজকের এই গল্পটা সবাই শুনবেন, বিশেষ করে যারা বিবাহিত ছেলে এবং বিবাহিত মেয়ে যারা আছেন তাদেরকে আমি বলবো, ইন্সপায়ার করবো আজকের এই গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। চলুন শাহিন আলম, শুরু করুন প্লিজ। জি, আমি বলতে চাচ্ছি আমার ক্লাস 8 থেকে আপাতত কিছু স্মরণীয় ঘটনা। জি, নিশ্চয়ই কোনো সমস্যা। তো আমি ক্লাস 8 যখন লেখাপড়া করি, মোটামুটি ছাত্র ছিলাম, খুব একটা ভালো বা খুব একটা খারাপ তাও না, মোটামুটি লেভেলের ছিলাম আর কি। বাবা কি করতেন? জি, আমার বাবা কৃষক ছিলেন। আপনারা কয় ভাই বোন? ভাইয়ের মধ্যে আমি বড়, তাছাড়া আমার একটা ছোট ভাই, আর আমার বোন আমার বড়। ওকে, তার মানে আপনি ভাই বোনদের মধ্যে মেজো? আমি মেজো। বলেন, শুরু করেন। তো আমি যখন ক্লাস 8 পড়ি, তখন আমার একটা কাজিনস ব্রাদার, সে হচ্ছে SSC পাস করে ইন্টারে ভর্তি হয়। আচ্ছা। তখন সে আমাকে বলছিল যে লেখাপড়া মনোযোগ সহকারে করবি, ছাত্র দুর্বল আছিস, তাই বলে মন দুর্বল করা যাবে না। ঠিক আছে, কথা। হ্যাঁ, তো সেভাবে লেখাপড়া করবি এবং যে কোনো জিনিসের সমস্যা হলে আমাকে জিগাবে, আমি যথারীতি সহযোগিতা করব সেটা বোঝানোর জন্য। আচ্ছা। আর একটা কাজ করবি, কখনো স্কুলে যা বাজে পোলাপানের সাথে মিশবি না, বন্ধু বান্ধবের সাথে ফ্রিলি হয়তো উঠা বসা করা বা কারোর সাথে গভীর বন্ধুত্ব হয়, প্রেম ভালোবাসা, এরকম কোনো কিছু জড়াবি না। প্রয়োজন যদি হয়, যদি মত করিস যে এরকম আমার ভালো লাগে করবো, দরকার SSC পাস কর, ইন্টার পাস কর, তার পাশে তুই প্রেম কর, কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে যদি এরকম ভাবে জড়িয়ে যাস, তাহলে তোর জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে বা লেখাপড়া হবে না। ঠিক আছে? তো আমি কইছি যে না ভাই, আমার ওগুলো ভালো লাগে না। এমনিতে আসলে অরিজিনালি আমি মেয়ে মানুষ দেখলে কেমন যেন আমার একটু লজ্জা ভাব লাগে, যে হয়তো তাদের সামনে দিয়ে হাঁটে যাবো না বা কথা বলবো না, হয়তো আমাকে দেখতে খারাপ লাগতেছে, অথবা আমার হাঁটা চলাফেরা হয়তো তাদের পছন্দ হচ্ছে না, এরকম আমার একটা মনের মধ্যে সংকোচ ভাব থাকতো এবং লজ্জা ভাব থাকতো। এই জন্য আমি প্রায় মেয়ে মানসিককে আড়ালে রেখে আমি একা একা চলাফেরা করতাম। ওকে। ক্লাস 8 দেখতাম অনেক বন্ধু অনেক মেয়েদের সাথে আড্ডা মারতো, মজা মারতো, কিন্তু ওটা আমি পছন্দ করতাম না। এবং আমার স্কুলের যে হেড শিক্ষক ছিল, উনি কাছে আমার বাবা একদিন গেছিল, যা বলছিল যে ভাই, আপনার কাছে আমার ছেলেকে দিলাম, আমি তো গরিব মানুষ, হয়তো আপনাদের স্কুলের খরচ সঠিকভাবে বহন করতে পারবো না, তো আমার ছেলেটাকে একটু দেখে শুনে একটু পড়ায়েন। আচ্ছা। বলা পরে তখন হেড স্যার আমাকে ডাকিলিয়া ওইগুলো আমার বাপের কথাগুলোই আমাকে বোঝালো যে সেভাবে চলবে, কখনো কোনো দিন বেয়াদবি না পাই, না শুনি, তাহলে কিন্তু তোমাকে আমরা ফুল ফ্রি পড়াবো, মাঝে সাঝে তোমার শুধু ওই পরীক্ষার ফিটা দিতে হবে, তোমাকে বেতন দিতে হবে না। আমি বললাম যে স্যার দোয়া করে, আমি অবশ্যই আমি সেইভাবে চলবো। এবং স্যার আমার মনের থেকেই নিয়াত আছে যে আমি কষ্ট করে বাপ মা লেখাপড়া শেখাচ্ছে, হয়তো কষ্ট করে আমি লেখাপড়া করব, করার পরে আমার চিন্তা ভাবনা আছে যে আমি ভবিষ্যতে হয়তো বেশি ধরনের কোনো আশা নাই, ছোট একটা সরকারি যদি চাকরি মাকরি পাই, সেনাবাহিনীর মধ্যে আমার চাকরি করার খুব শখ ছিল, যেহেতু আমি সেনাবাহিনীর মধ্যে চাকরি করবো, আমার খুব ভালো লাগে ওই ইয়েটা। আচ্ছা। লেখাপড়া মোটামুটি চলতেছে, করতেছি, বাপ মায়ের বিভিন্ন দুঃখের সংসার, এইখানেই খরচ খান্তি জুটে উঠতে পারে না, খানেই জুটে উঠে যায়, তা যায় বিভিন্ন দুঃখ কষ্টের কাহিনী শুনলে পারে মনের থেকে একটু খারাপ লাগতো। ওকে, ঠিক আছে। তখন আমি হয়তো আমার বাপকে বলতাম যে বাবা, আসলে আমাদের সংসার যা অভাবের সংসার, কষ্টের সংসার, এটা বুঝি, কিন্তু আমি যেটুকু লেখাপড়া করতেছি, কিন্তু ওইটা আমি যদি হঠাৎ করে মনে করি যে আমার বাপ হচ্ছে এখানে দুঃখের কথাগুলো বলতেছে বা কষ্টের কথাগুলো বলতেছে, তখন আমার লেখাপড়ার একটু সমস্যা হয়, মনের থেকে লেখাপড়া আমি মানে নিতে পারি না। অতএব তো অনেক গরিব মানুষই তো লেখাপড়া শিখাচ্ছে বা করতেছে, তো ওই কথাগুলো বাবা আমাকে বললো না, আমার খুব কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। তো বলতো আচ্ছা ঠিক আছে, বলবো না।
কিন্তু সে না বললে পারে আমি নিজের চোখে তো ওগুলো দেখি যে আসলে কীভাবে চলতেছে, কীভাবে কী না করতেছে না করতেছে, এগুলো আমি দেখি। দেখার পরেও অনেক সময় কষ্ট লাগে, অনেক সময় মনের থেকে মানিলে সেইভাবে চলি এবং সেইভাবে লেখাপড়া করি। বললে পারে আমি যখন ক্লাস 8-এর আপনার মনে হয় 5 মাস কি 6 মাস চলতেছে, ওইটা আমি হঠাৎ করে একটা মেয়ে আমাকে অফার দিল, মানে ডাইরেক্টলি অফার দিল, প্রেমের অফার। ঠিক আছে, মানে আমার প্রতিবেশী আর একটা আমার ক্লাসমেট বান্ধবী, তার মাধ্যমে। তখন আমি বললাম যে আসলে বিষয়টা হয়তো ওর মনের ইচ্ছাতে বলছে, আসলে আমার মনে এরকম ইচ্ছা নাই যে হয়তো আমি প্রেম করবো, এরকম ইচ্ছা আমার নাই। আর এইরকম ইচ্ছার মধ্যে যদি ঢুকিতে আমার দেখা যাচ্ছে যে লেখাপড়া নষ্ট হয়ে যাবে, কারণ আমি তো একতেই লেখাপড়াতে একটু দুর্বল। তারপর যদি ওই মনোচিন্তা আমার শরীরের মধ্যে ঢোকে তখন হয়তো আরো দুর্বল হয়ে যাবো, বা এটা যদি আমার বাপ মা জানে তখন হয়তো আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অতএব আমি করতে পারবো না। তো তখন এইভাবে 2-4 দিন যাইতে যাইতে হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে কল করে। ঠিক আছে, তখন আমাকে বলতেছে, শাহিন তোকে একটা কথা বলবো। বললাম যে কোয়া, কাউকে ভালোবাসিস? বললাম যে না। তো তখন করছে যে দেখ দোস্ত, তুই ওকে ভালোবাস, কারণ তুই যদি ওকে ভালোবাসিস তো ওর বিনিময়ে একটা বান্ধবী আছে, আমি তাকে ভালোবাসতে পারতেছি। তো পরে আমি বললাম যে দোস্ত আমাকে মাফ কর দোস্ত, এই আমার পক্ষে সম্ভব না। তো করছে যে চেহারা তোর খারাপ না। বললাম ভাই চেহারা দেখলে তো হবে না, আমাদের বয়সের চিন্তা করতে হবে, আমাদের লেখাপড়ার চিন্তা করতে হবে। ঠিক আছে, আর এইটুক বয়সে যদি আমি প্রেমে জড়িয়ে যাই তখন দেখা যাচ্ছে ওই মেয়েটা তো আমাদের থেকে অনেকটা শরীর স্বাস্থ্যের দিকে বড়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে অটোমেটিকলি ওর কিন্তু একটা প্রেম করতে করতে হয়তো দেখা যাচ্ছে যে একটা বিয়ের চিন্তা ভাবনা মাথায় এসে যাবে। আর ওইটা যখন আমাকে বলবে তখন কিন্তু আমি ওইটা করতে পারবো না। আর ওইটা যদি আমি করি তখন আমার লেখাপড়া বাদ, তখন ওই যে বাপ যে কৃষক ঠিক আমার ওই কাজ করে খাইতে হবে। তো ভাই আমি কৃষি কাজকে ভাই খুব ভয় পাই, আমি ওইটা করতে পারবো না ভাই। ঠিক আছে, এই কাউকে আমি নাকচ করে দিলাম আমার বন্ধুকে। ঠিক এইভাবে আমি বোঝালাম। বোঝানোর পরে আরো 2 দিন গত হয়ে গেলি পরে তখন আমার ওই বন্ধু বলতেছে কি, যেহেতু তুই নাকচ করলি, তুই দেখিস যে এক সময় বিপদে পড়বি। কি বিপদ? যখন পড়বি তখন বুঝবি। আচ্ছা ঠিক আছে, যত বড় বিপদ হয় আমি তখন দেখবো, ওই বিপদের ভয় আমি করি না। ঠিক আছে, 2000 সালে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আচ্ছা, এসএসসি পরীক্ষার্থী, তখন আমি ওই টাইমে আরেকটা মেয়ের সাথে আমি জড়িয়ে যাই। ঠিক আছে, মানে ওই যে মেয়েটা প্রথম ভালোবাসার কথা বলছিলাম, ওই মেয়েটার কারণে আমি শিক্ষকের হাতে মাইর খাইছিলাম যে আমি তাকে ভালোবাসি, তার খাতায় আজেবাজে কিছু লেখছি। এগুলো আসলে লেখেও নি, বলেও নি। তারপরও শিক্ষক মারছিল এবং মারার পরে আমার হাফ ফ্রির দরখাস্ত মানে বাতিল করে দিল। তখন আমার ফুল বেতন টেনে লেখাপড়া করা লাগলো। আচ্ছা, আর এটা আমার আর একটা প্রতিবেশী মেয়ে, আমার ক্লাস 7-এর ছাত্রী ছিল, উনি আবার এইগুলো অনেকটা গভীরভাবে জানিয়ে শুনে আমাকে মানে মনে মনে এতটাই ভালোবেসে ফেলছে যে বলার মতন না। তখন আমাকে একদিন প্রকাশ করে কান্নাকাটি করে। তখন তার ওই কান্নাকাটি প্রকাশে 2-1 দিন শুনতে শুনতে মানে আমার একটু ভালো লেগে গেল। ঠিক আছে, তখন যাই হোক ওর সাথে আমি প্রায় ক্লাস 8, 9, 10 3 বছর ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক চললো। যে প্রেমে মানে যে ওই মেয়েকে যে দ্বিতীয় মেয়েটা বললাম, ওই মেয়েকে ভালোবেসে মানে ওই মেয়েটা অটোমেটিক আমাকে নাকচ করে দিল যে আমি তোমাকে ভালোবাসি না, আমার ভালো লাগে না, আমার বাপ মা জানিয়ে গেছে, আমাকে না করছে। আপনি তখন এসএসসিতে পড়ছেন? তখন এসএসসিতে আমি পড়তেছি। তো তখন আমি মানে ওই মেয়েটাকে মনের দিক দিয়ে ভালোবাসা দিয়েছি। লাস্টে করলাম যে কিরে, এক ভালোবাসায় মায়ের খেলাম আর এক ভালোবাসায় মানে প্রতারণা হইলাম, আমাকে প্রত্যাখ্যান করলো। জীবনে আমি লেখাপড়াও করবো না, প্রেম ভালোবাসারও দরকার না, আমি বিয়ে করবো। মানে এরকম আমার চিন্তা ভাবনা মাথায় আসলো। তখন বিয়েটা আমি বলি কেমনে, বাপ মা এক সরাসরি এই কথা বলা যাবে? তো এরকম চিন্তা ভাবনা লিতে পরে আমার এক দোলা ভাইয়ের কাছে আমি ভাঙে চুরি বললাম বিষয়গুলো। বলার পরে আমার দোলা ভাই আবার আমার বাপ মা বলছে যে এই ঘটনা ও বিয়ে করতে চাচ্ছে। লাস্টে বাপ মাও ঠিক আছে, তাকে আশা নিয়ে পড়াইছিলাম, সে যেহেতু পড়বে না তো বিয়ে করুক, সমস্যা নেই। বাপ মাকে ওইটা বলার পরে যে আমি বিয়ে করবো, তো আমাকে বদ বাকি আর ওইটা জিগাইলেও না যে কেন বিয়ে করবে, কারণ ওই আমার দোলা ভাইয়ের মুখেই সবকিছু শুনছে। শোনার পরে আর না জিগায়া তখন বললো যে ঠিক আছে বিয়ে করবে, তাহলে ওনাকে বিয়ে দেওয়া যায়। তখন আমি আবার আর একটা কথা বলছিলাম যে আমাকে যদি 10 দিনের মধ্যে যদি আমার বাপ মা যদি বিয়ে না দেয় তাহলে আমি জীবনে আর বিয়ে করবো না। এবং যে কারণে আমি 2টি মেয়ের কারণে প্রতারণা হলাম বা মনের থেকে কষ্ট পাইলাম, প্রেম ভালোবাসার মধ্যে কি আছে সেটা আমি দেখেই ছাড়বো। প্রয়োজন হলে আমি শত শত মেয়ের সাথে প্রেম ভালোবাসার প্রতারণা করে যাবো। এগুলো আপনার মাথায় আসছে? এগুলো আমার মাথা অটোমেটিক এসে গেল। তো বিয়ে করলেন কেন তখন? বিয়ে করার চিন্তা কেন মাথায়? এখন বিয়ে করলাম এই জন্য যে হয়তো আমার এই আজবাজু চিন্তাটা যদি হয়তো আমি বিয়ে করে আমার মাথা থেকে কেটে যাবে। ঠিক আছে, ইন্টারেস্টিং। তারপর তো যাই হোক, তখন আমি বাবা মাকে বললেন? বাবা মাকে বললাম, বাবা মা আমার বিয়ের প্রস্তাব হিসেবে জায়গায় জায়গায় 2-4টে মেয়ে টিয়ে দেখলি পারে, যেগুলো দেখে হয়তো তাদের পছন্দ হয়, আমার পছন্দ হয় না, বা আমার পছন্দ হচ্ছে তাদের পছন্দ হয় না। তখন আমার একটা মামা, আমার আপন মামা,
তখন আমাকে বললো যে তাহলে মেয়ে কি আমরা নিজে হাতে বানালি আসবো? তো আমি বলছি আমি তো তা বলি নিজে হাতে বানালি আসবেন। তো বলতেছে যে তাহলে তো তোর কোনো খালাতো মামা তো বোনও নাই যে সেটা তোর চয়েস আছে তার সাথে বিয়ে দিয়ে দিলাম। তো এগুলো আমার সেগুলোর দরকার নেই, আর যেগুলো আছে ওরা তো আমার সব ছোট, আমি তাদের জন্ম হওয়া দেখছি, তাদের সাথে তো বিয়ের প্রশ্নই আসে না আমার। তো লাস্টে আমার মামা বললো তুই কেমন মেয়ে চাস? মেয়েটা ভদ্র নম্র তো অবশ্যই হবে, ছোট ফ্যামিলি হবে, দেখতে শুনতে সে হোক কালো, তার গঠনটা মুখের ফেস কাটিংটা সুন্দর লাগবে, এইরকম মেয়ে হলে আমি বিয়ে করবো। ওকে। তো লাস্টে করছে যে ঠিক আছে তোর মেয়ে তুই দেখে বেড়াগা, দেখে যেখানে চয়েস করবো আমরা সেখানে বিয়ে দেবো। তো পরে আমার আর এক স্বাস্থ্য বোনের বাড়ি, সেখানে আমি বেড়াইতে গেলাম। বেড়াইতে যা ওই স্কুলের উপরে গেলাম বেড়াইতে, মানে স্বাস্থ্য বোনের বাড়ি যায় গেলাম স্কুলের পরে। স্কুলের পরে যা স্কুলের ছুটি দিলে পারে কিছু ছেলে মেয়ে যাচ্ছে, তাদেরকে আমি ফলো করলাম। ফলো করলে পারে একটা মেয়ে দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। তা আমি মনে মনে ওইটাই টার্গেট করলাম এবং আমার দুলা ভাইকে ওইটাই বললাম। তখন আমার দুলা ভাই সেই মেয়ের গার্জেনের সাথে ডাইরেক্ট কথা বললে পারে তখন গার্জেন করছে ঠিক আছে তাহলে দেখাশোনা যাক। তখন গার্জেন আমার গার্জেনের সাথে যোগাযোগ করছে, আমার দুলা ভাইয়ের মারফতে যোগাযোগ করে দেখাশোনা করে। তো তখন আমার দুলা ভাই ডাইরেক্ট ভেঙে বলছে যে ছেলে কিন্তু বেকার, আপনারা বিয়ে দিবেন কিনা আগে সেটা বোঝেন। তো তখন আমার শ্বশুর একটু দমত করছে যে বেকার ছেলের সাথে কেমনে হবে। তখন আমার শৌরি আবার আমাকে দেখছে, মানে আমার শাশুড়ি যে হবে সে আমাকে দেখছিল, দেখার পর বলছে যে না ছেলেকে তো দেখতে শুনতে ভালোই লাগলো, দেওয়া যায়, বেকার আছে ওকে যে কোনো কর্মদার করলে আমরাই ধরা দেবো। ওকে। তো যাই হোক এইভাবে বিয়েটা হয়ে গেলে পারে তখন ওই যে ওইরকম বিয়ের 2-4 মাস চলতেছে, তখন আমি বেকার। তখন অটোমেটিক আমার ওই দুলা ভাইয়ের কাছে যার কাছে গেছিলাম ও আবার দর্জির কাজ করতো, টেইলার্সের। ওকে। তো তখন আমার দুলা ভাই কইলো যে এদিকে ওদিক ঘোরাফেরা না করে আবার তুই আমার দোকানে টেইলার্সের কাজে লেগে যা, তাও সে যে কোনো এক ব্যবস্থা হবেই। তো তখন তার কথা অনুসারে তার দোকানে আমি টেইলার্সের কাজ করি। ওকে। টেইলার্সের কাজ যথারীতি তার দোকানে করি বা শিখার পরে তার কাছ থেকে আমি হেঁটে চলে আসি। আমি আলাদাভাবে অন্য যে টেইলার্স ফেব্রিক্স দোকানগুলো আছে সেই সব দোকানে মানে আমি রেডিমেড কারিগর হিসেবে কাজ করতাম, মানে প্রোডাকশন কারিগর হিসেবে কাজ করে ওইভাবে আমি সংসার চালাইলে পাই। তখন মা মোটামুটি খুশি যে যাই হোক সাল কিছুটা হলেও রোজগারের পথ শিখে গেছে। ওকে, মানে বিয়ে শাদী করার পরে ঘটনা? বিয়ে শাদী করার পরে। আচ্ছা। ছোট ভাই আবার হচ্ছে গান লেখাপড়া করে নাই, উনি আবার হচ্ছে গান ওই কৃষিকাজের সাথে জড়িত। ওকে। তো যাই হোক কৃষিকাজের সাথে জড়িত হলে পারেও ওই যে বিভিন্ন সময় বাইরে কাজকাম করতে যায়, মানে দেশের বাইরে, যেমন এই যে যশোর, ঝিনেজা, মাগুরা এরকম সব ফাঁকে কাজ করতে যায়, নিজের দেশেও করে দেখা যাচ্ছে ফাঁকের থেকে কাজকাম করে হয়তো 2-4, 5,000, 10,000 টাকা কামাই করে নিয়ে আসলো। তখন ওই অনুসারে হঠাৎ করে আমার বাপ মা আমার কাছ থেকে টেয়া চায় বসে যে তোমার এই 10,000 টাকা দিতে হবে। তখন আমি বললাম ও কাজ করে আসছে হচ্ছে গান প্রতিদিন হয়তো পাইছে 80 টাকা বা 90 টাকা বা 100 টাকা এরকম, বা তার বেশি পাইছে, কিন্তু আমার এই টেইলার্সের কাজ, কারিগরি কাজ, রেটের কাজ এইভাবে তো আমি অত টাকা পাই না। অত টাকা আমি কেমনে দেবো? কেমনে দেবো? ওটা যদি তুই না দিস অটোমেটিক তো সংসারে একটা গ্যালজাম সৃষ্টি হবে। বললাম গ্যালজাম কি? এখানে বাপ মা তো জানতেছে শুনতেছে, তো আমি তো টাকাটা ফাঁকেও দিচ্ছি না বা চুরিও করতেছি না, ঠিক আছে? তো এখানে তো গ্যালজামের কিছু দেখি না। তো এখানে বাপ মা যদি মাইনে নেয় আর বাপ মা যদি এটা ছোট ডাক যদি না বোঝায় না কয়, তাহলে তো এখানে গ্যালজামের কোনো প্রশ্নই আসে না। তো লাস্টে বললো যে এইভাবে কতদিন এভাবে চলবো, তোর মতন তুই বেশি কামাই রুজি করার চিন্তা ভাবনা কর, নইলে তোর মতন তুই আলাদা হয়ে খা। তো বললাম যে দেখা যায় যে কয়েকদিন ভাগ্যে থাকে তোমাদের সাথে থাকবো, না থাকে আমি আলাদা হওয়া লাগলে হব, যেহেতু আমার কর্ম আমি নিজেই খায়া বিয়ে করছি বা হচ্ছে গান টেইলার্সের কাজ করতেছি, এতে যদি তোমাদের না চলে যেভাবে হোক আমার সংসার আমাকে চলাইতেই হবে। তো এইভাবে বললে পারে এইভাবে যাতে যাতে আপনার প্রায় 2 বছর পার হয়ে গেল। তখন 3 বছরের মাথায় 2003 সালে আমার ওয়াইফ গর্ভবতী হলো। তখন বাচ্চা হবি ভাব এই টাইমে আমার বাপেও বাড়িতে বসা, আমার ছোট ভাইও বাড়িতে বসা, অটোমেটিক আমার ছোট ভাই কাজে গেল, মানে ফাঁকে কাজ করতে গেল। পরে আমার বাপও কাজ করতে গেলি পারে তখন আমি বললাম যাচ্ছা তুমিও কাজ করে যাচ্ছে, ও কাজ করে গেল, আমি তো বাড়ির তো চাইল ডাইল যা আছে চলবেই, তো তোর মতন তুই দর্জির কাজ করতেছিস সেই হিসেবে তো চলতেছে। এবং সেটার জন্য আমি বলিনি যে তোমার যে বৌমা হচ্ছে গান প্রেগনেন্ট বা সে যে হচ্ছে গান বাপের বাড়ি যাবে, তো এই বিধি ব্যবস্থা কি, খরচের ব্যাপার সেবার আছে না। তো বলতেছে যে ওই যে আমার খানটু খেসারির জমি ছিল, কাঁচা ঘাস খেসারি, বলছে ওই খেসারির জমিটুক ঘাস বেচে দিয়ে যে টাকা আসবে ওই টাকা দিয়ে খরচ খানতে করিস। এটা আমার কিন্তু বলে গেল আমার বাপে। তাও আছে যখন খেসারি বেচার আমি অফার দিলি পারে লোকজন আসে যতই আমার থেকে শুনুক আবার আমার বাপ মায়ের কাছে শুনতে যায় যে খেসারির জমি বিক্রি করবে কিনা।
তখন আমার মায়ের কাছে শুনবে গেলে আমার মা ডাইরেক্ট না জব দেয় যে না খেসারি বেচবো না। তো বলে যে আপনার ছেলে বললো খেসারি বেচবি, কয় ছেলে বললো ছেলের জন্য জমি থাকে সেনে বেচুক গে, আমার জমি আমি বেচবো না। ওকে, তখন আমি মাক করলাম যে আব্বা যাওয়ার সময় এই কথা ভুলে গেল, আর তুমি এখন বলতে চাও যে বেচবে না, তো তাহলে এই খরচটা কোন আসবে? কখন আসবে? তুই দর্জির কাজ করতেছ, খরচ জোগা, তোর বউর বাচ্চা হবে সেটা তুই দেখবি, ওটা আমার তো দেখার কিচ্ছু নাই। এটা কে বলেছে আপনাকে? আমার মা বললো। মা বললো। তো আমি বললাম যে এইভাবে বলাটা মনে হয় ঠিক হলো না, বাবা তো আব্বা তো যাওয়ার সময় তো ঠিকই বলে থুয়ে গেল, বলে থুয়ে গেল তোর বাপ আসুক, তোর বাপ এসে বেচবি, কিন্তু তুই বেচতে পারবো না, আমিও বেচতে পারবো না। তো যাই হোক এইভাবে মানে কথা কাটাকাটি হয়, হতে হতে প্রায় 2, 4, 5, 10 দিন চলে গেল। ওকে, তখন হঠাৎ করে একদিন খবর আসলো, এর মধ্যে মানে যে আমার ওয়াইফকে নিয়ে যাবে, তখন আমার মা বললো আচ্ছা ঠিক আছে 2, 4 জন আসুক, এসে নিয়ে গেল। ওই জায়গার থেকে খবর আসলো যে আমার বাচ্চা হয়েছে, একটা মেয়ে বাচ্চা হয়েছে। তখন মেয়ে বাচ্চা হয়েছে পায়, তখন এমনি আবার আমাদের বাড়ি থেকে হয়তো গ্রামের যে চলিত হয়তো মেয়েকে দেখতে যাবে, ওই যে কামান টামান দেওয়ার কিছু খরচ খান্তি আছে, আর এটা তো টাকার দরকার। আর আমার মাকে বললাম যে তাহলে জমির ঘাসগুলো বেছে দিয়ে টাকাটা হবে না, ওই টাকা দিয়ে যা কিছু লাগে কিনে টিনে নিয়ে যাওয়া যায়। দেখছে যে না পারবো না, তুই যেতে পারিস যেভাবে পারিস গেলি যা, না গেলি না যা। আর এই 2-1 কথায় আমার মার সাথে আমার ভালো রাগারাগি হয়ে গেল। গেলে এক পর্যায়ে মানে যে আমাকে সে যাতা বলে বকাবকি করে, আমার আগের চোটে 2-4টা মার বাপ মা তুলে বকাবকি করছিলাম, ঠিক আছে বলে। তখন আমাকে বলে যে তোর ভাত পানি আমার ঘরে বন্ধ, খবরদার তুই আমার ঘরে ভাত পানি খাস না। তো বললে পারে তখন আমি মনের রাগে আর আমি ভাত খাইতে যাই না খাইতে গেলি পারে। তো তখন খাওয়ার জন্য আমাকে ডাকও দিল না। তো আমি অন্য বন্ধুর বাড়িতে যে আমি খাই আসলাম, এক বন্ধুর বাড়িতে বেড়াইনার চলে যা খাই আসলাম। পরের দিন আবার রাতের বেলায় মানে সকাল না খায় থাকলাম, দুপুরে ওইভাবে বন্ধুর বাসায় খেলাম, আর রাতের বেলায় ডাকলো না, রাতে ওইরকম না খায় শুয়ে থাকলাম। পরের দিন সকালবেলা তাও এরকম খাওয়ার জন্য ডাকে না। পরে নিজের কাছে কিছু টাকা আসলে দর্জির কাজ করছি, ফাঁকে যে আমি খায়াতে আসলাম, আবার দুপুরের খানাও ফাঁকে খেলাম, আর রাতে আবার ওইরকম না খাই থাকলাম, ঠিক আছে। এভাবে দেখা যাচ্ছে যে আপনার 2 দিন 3 দিন চলতেছে। চলার পরে তখন আমার ছোট ভাই এর মধ্যে বিয়ে করছে, আমার 2 বছর পরে বিয়ে করছে ছোট ভাই। তো তখন ছোট ভাই বউ আমাকে ডাকতেছে যে ভাই ভাত খাওয়া যান আসে। তো লাস্টে আমি ভাত খাওয়ার জন্য গেলাম, মানে 2 দিন 3 দিন আমাকে ডাকে নাই, আমি খাইতেও যাইনি। পরে আমাকে ডাকছে, আমি খাইতে গেছি, খাবার যা আমার মাও খাচ্ছে, আমার ছোট ভাই বউ খাচ্ছে। তো ওইটা আমি যা বসলাম, আমি বসলি পরে অটোমেটিক আমার মা খাইবার বইছি, হাত ধুয়ে আমি থালটা ভাতও আমার সমকে দিছে, আমি হাত দেবো এটা আমি আমার সমকে থেকে আমার মা থালটা কাটিয়ে লেছে, টান দিয়ে কাটিয়ে নিলে আমি একদম ধরছে কাটিয়ে এলা দিছি, সাথে সাথে কান্না করে এলা দিছি যে আমার সামনে থেকে ভাত কাটিয়ে নিল, আমি আর এই ভাত জীবনেও খাবো না, আমি যদি না খাওয়া মরেও যাই আমার বাপ মার সাথে, আমি আর ভাত আমি খাবো না। পরে আমি ওই মুহূর্তে পরে কান্না করে চোখ বুঝতে উঠে বলে তখন আমি কি করবো আমার মাথায় খেলতেছে না, আমার অটোমেটিক বিভিন্ন চিন্তা ভাবনা আসে, শালা বিয়ে করলাম কেন, আর এই বিপদেই বা পড়লাম কেন, আবার নিজেই বা বেকার কেন, আর নিজেই বা এত খরচ খান্তি যোগাইতে পারি না, সামনে থেকে মা ভাতের থালা কাড়িয়ে নিল, মানে আমার সহ্য নিচ্ছে না। পরে কিছুই কি করবো আমি বুঝে উঠতে পারতেছি না। পরে যাই হোক চিন্তা ভাবনা নিলাম যে আমার তো আমার বাচ্চাটা হয়েছে 3 দিন 4 দিন যাচ্ছে, আমার বাচ্চাটা আমি দেখে আসি যে কেমন আছে। এই চিন্তা ভাবনা নিয়ে আমার বাচ্চাকে আমি দেখতে গেলে তখন আমার ওয়াইফ জিজ্ঞাসা করতেছে যে তোমার বাপ মা আসলো, তখন তাদেরকে আমি সবকিছু ভেঙে চুরে বললাম যে এই ঘটনা। আচ্ছা, তো আমি আবার আমার ওয়াইফের কাছে আমি কখনো কোনো মিথ্যে কথা বলি না, আর আমি আমার ওয়াইফকে বলছিলাম যে আমি আসলে কিরিয়ে লওয়া বা মিথ্যে কথা বলা এগুলো আমি পছন্দ করি না, আমি যেটা বলবো মনে করো যে সত্য কথাই বলবো এবং ওইটাই তোমাকে বিশ্বাস করতে হবে। তো আমি সেইভাবে তাকে বুঝাইছি, সেইভাবে ও বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে উনি বললো তাহলে এখন কি করবা? তো এরকম কি করবো, তাহলে দেখি তখন ততদিনে কি লেখাপড়া বন্ধ হয়ে গেছে? যে হ্যাঁ ওই টাইমে লেখাপড়া আমার বন্ধ। ওকে, তো আমি বললাম যে তাহলে যে কোথাও আমি কাজ করবে যাই কিনা দেখি কাজ করবে যাবো। তো তখন আমার আর একটা হচ্ছে স্বাস্থ্য বোনের জামাই, তারে আমি যোগাযোগ করলাম তার সাথে যে ভাই কাম করে গেলে আমার সাথে করে নিয়ে যাও। তো বলতেছে কাম বলতে আমাদের এলাকায় তো হচ্ছে কেন যে খেসারি কাটা আছে, গম কাটা আছে, এগুলো পারবেন কিনা, এগুলো যদি পারেন এসে আমার সাথে কয়েকদিন কাজ করেন, তাহলে এই কাজ শেষ হলে পারে তাহলে আমরা হচ্ছে পাবনা আতাইকুলা আছে সেখানে পেস্ট তোলা কাজ আছে, সেই পেস্ট তোলা কাজে যাবো, পেস্ট তোলা কাজ করবেন, এটা সহজ কাজ আছে, আপনার খুব একটা কষ্ট হবে না। ওকে, তো লাস্টে আমি সেইভাবে কুটুমের ওখানে গেলে পারে সেই জায়গাতে আমার বড় বোনকেও বিয়ে দিছি। তো যা সে কুটুম বাড়ি না উঠে আমার বোনের বাড়িতেই উঠলাম।
কিন্তু আমার বোন আমার সাথে কথা বলতেছে না। ওই যে আগে মাঝখানে আমার বাপ মায়ের সাথে একটু তর্ক বিতর্ক হয়ে গেছে, ওইটা আবার মা নালিশ জানাইছে, ওই কারণে এখন আমার বড় বোন আমার সাথে কথা বলতেছে না। ওকে। তো পরে আমার বড় বোনের হচ্ছে গান ভাসুর, সে আবার বিষয়টা শুনে করলো যে তোর বড় বোন কথা না করলো, নাই তুই আমার ঘরে খা, আমার ঘরে এখানে থেকে তুই কাজ করে তা আছে যে টাকা হবে ওই টাকা দিয়ে তুই বউ বাচ্চা জ্বালিয়ে আয়। তো পরে হনে আমি কাজ করে প্রায় 1100 টাকা মতন কাজ করার পর হনে কাজ শেষ, কারণ ওই 1100 টাকা নিয়ে আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়ি, যে আমার বউর হাতে দিলাম যে এই টাকাটা দিয়ে যা করার দরকার তোমরা করো, আমি এর মধ্যে উপস্থিত থাকতে চাচ্ছি না, ঠিক আছে। এই দিয়ে আমি ওই জায়গার থেকে আবার একদিন শুধু ছিলাম। পরের দিন আমি সকালবেলা উঠে হচ্ছে গান আমার সেই কুটুমের সাথে যোগাযোগ করে পাবনা আবার পেস্তুলা কাজ করতে গেলাম। যখন আবার কাজ করে প্রায় 2200 টাকার মতন আনলাম। পরে এসে দেখে যে ওই 1100 টাকার খরচ করে নাই, 1100 টাকা ধরাই রাখছে। আমার শ্বশুর শরীর খরচ করে ওই কামান টামান পার করছে। পার করলে পারে তখন এই টাকা দিয়ে তখন আমার শ্বশুর শরীর এবার আমাকে জিগাইলো যে বাপ এখন তুমি কি করবা। তো মাঝখানে তো তোমার বাপ হচ্ছে গান তুমি কাজে যা সারলে তোমার শ্বশুর ডেকে নিয়েছিল তোমার বাড়িতে, ডাকিলে তোমার শ্বশুর তো হচ্ছে গান বিভিন্ন ভয়ভীতি দেখাইছে যে আমার বাড়িতে ওর স্থান নাই, ওর জেনে মন চায় সেনে চলে যাক, আর ও যদি আমার বাড়িতে আসে তো ওরম সালেক মেরে হেলা দেবো। আচ্ছা, আমার বাপ বেলে নাকি এটা বলছে। তো তখন আমি বলছি যে সে বাপ যদি মারবের পারে মারবি, সমস্যা নাই, ওই ভয় আমি করি না, সে মারুক কাটুক সে চিনতে পারে, যা হয় হবে, আমার বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে আমি যাব। তো যখন যাওয়ার সময় তখন পরে আমি বাপ মায়ের মধ্যে আমি আবার করে বললাম যে 40 তো পার হয়ে গেল, বেটার বউ জ্বালিয়ে আসো গা, তোর জিনিস তুই লিয়ে আসে গা, আমার ওই সব ধারার জন্যই, ওই সবটা শোনারও জন্যই দেখারও জন্যই, আনিস আনগা না আনিস না আনগা। তখন আপনি বেকার? তখন বেখানা ওই যে টেইলার্সের কাজ করি, তখন মাঝখানে টেইলার্সের কাজ কাম যদি একটু কম থাকে তাহলে ওই যে কৃষি কাজের সাথে মানে জড়িত হওয়া যায় ওই টাইমে। তো যাই হোক এইভাবে তখন তারা যখন শুনলো না আসলো না, তখন আমার একটা চাচা সে কইলো যে তোর বাচ্চাকে আমি জ্বালিয়ে আসবো, চল যাই সাথে চল। তখন আমার সেই চাচা আমার সাথে এসে বউ সহকারে আমার বাচ্চা সহকারে বাতলিয়ে আসলাম। নিয়ে আসলে পরে আমি আসার সময় বাপ মায়ের সাথে যেহেতু ওই রকম তার ঘরে আমি খানা পাই নেই, পরে আসার সময় আমি রিজার্ভ ভ্যান নিয়ে আসছিলাম, সেই ভ্যানে আসার সময় সে বাজারে থেকে 1 বস্তা চাউল কিনে নিয়ে আসছিলাম, এবং আমার শ্বশুর বাড়ি থেকে কিছু লাকড়ি দিছিল, লাকড়ি নিয়ে আমি আসলাম। আসার পরে তখন আমার অন্য চাচাতো ভাই বোনরা সবাই আমার বউকে শিখিয়ে দিচ্ছে যে যা শরীরে হাত চেপে ধরে মাপসা, যে আপনার বেটা কি করছে না করছে ওইটা আমি জানি না, আমার তো কোনো দোষ ত্রুটি নেই, আমার বাচ্চা কোলে নেন। তো তখন এইভাবে যা উনি বলার পরেও আমার বাচ্চাকে আমার মা কোলে নেয় নাই, কোলে না নিলে আমার ওয়াইফ কান্নাকাটি করবে লাগলো। ও পরে আমার ওয়াইফকে আমি বুঝ দিলাম যে দেখো আমার সাথে এই কয়েকদিনই যে কাহিনী ঘটে গেছে আমার সংসারে, ওটা বলবে লাগলে আমার বুক ফাটে যায়। অতএব তুমি দিবের চাইছো, লেয় নাই, না নিলেও নাই, মনে কাঁধে কোনো দিন নিবি, না কাঁধে না নিবি, তোমার মতন তুমি বাচ্চা নিয়ে একা একা যেভাবে পারো সেইভাবে তুমি চলো, কারোর কাছে দেওয়ার দরকার নেই। কেউ যদি আগ্রহ করে লেয় তার কাছে দিও, আর কেউ যদি না লেয় তার কাছে তোমার দেওয়ার দরকার নেই। তো যাই হোক এইভাবে উনি মানে গেলে তখন আমার বউকে আমি বললাম নিরালায় এক সময় বললাম, যাসা হয়তো আমার যে কামাই রুজি, এতে যদি আমি তোমাকে যদি সঠিকভাবে চাহিদা যদি পূরণ করতে না পারি, তো তোমার কোনো দুঃখ কষ্ট আছে কিনা, হয়তো তোমার কাপড় চোপড় বা তোমার পোশাক আশাক, তোমার কোনো শখ বা তোমার কোনো খাবার এরকম জাতীয় কোনো কিছু যদি পূরণ করতে না পারি, তো কাজে তুমি যেটুক পারবে ওইটুকুতে আমি খুশি। কারণ তুমি তো আগে বেকার ছিলা, কিন্তু এখন তো টেইলার্সের কাজ জানো, বা ফাঁকেও হালাবাদের কাজ কামও কিছু পাশাপাশি করতেছ, অতএব এখন আমার কোনো চিন্তা টেনশন কিচ্ছু নেই। তো যাই হোক আমি টেইলার্সের কাজ করে দেখা যাচ্ছে পার ডেলি 200, 250, 300 এরকম করে হইতো। হলে পারে সেই টাকাটা প্রতিদিন হয়তো কিছু হাট বাজার করতাম, আর কিছু সঞ্চয় হইতো। সঞ্চয় হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে যে মাসে আপনার হয়তো 5,000, 10,000 জমাবো, এরকম কোনো ক্যাপাসিটি হইতো না, আবার যে কোনো কাজে খরচ হয়ে যেত। তখন আমি বুদ্ধি করলাম, যাচ্ছে এইভাবে তো কোনো আয় সংসার করা যাবে না, তো লোন তুললে কেমন হয়, ঠিক আছে। তখন আমার ওয়াইফ বলতেছে লোন তুললে পারে তোমাকে লোন দিবে কিনা, আর তুমি লোন টানতে পারবে। দেখলাম যে আমার প্রতিদিন তো 150, 200, 300 এরকম তো কামাই আছেই, তো অতএব তোমার যদি 10,000 টাকা লোন তুলি, তাই তো লোন আমি আরাম মতন টানতে পারবো। 10,000 টাকা সাপ্তাহিক কিস্তি কয় টাকা আসবে। তখন আমার ওয়াইফ বলতেছে তোমাকে লোনটা দিবি কেডা। তাই বললাম আচ্ছা, যে সাহেবরা লোন দেয়, যে আশা সমিতি আছে, কারিদার সমিতি আছে, এদেরকে সাথে কথাবার্তা বললে তো দেখা যায়, কথা বলায় তো আর দোষ নাই। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদিন কথা বলে দেখবো না। তো পরে একদিন ম্যানেজারের সাথে কথা বললে পরে বলছে যে হ্যাঁ আপনি ভর্তি হলে আমরা ভর্তি করব।
কিন্তু আপনি নতুন সদস্য, আপনাকে সাপোর্ট দেওয়া লাগবে। কেউ যদি সাপোর্ট দেয় তাহলে আপনাকে লোন দেবো, আর সাপোর্ট না দিলেই লোন দেবো না। তো তখন আমার চাচা চাচিক বললাম, তোমার বাপ মা বাইসে থাকতে আমরা সাপোর্ট কেমনে করি? তখন আমার বাপ মা বললাম, আমার বাপ মা কইলো যে না, ওই সাপোর্ট আমরা দিয়ে পাবো না। তুই যদি ওই লোনের টাকা ঠিকভাবে শোধ না করতে পারিস, ওই চাপ সৃষ্টি হবে আমাদের ওপরে, অতএব আমি ওইটা করতে পারবো না। তুই যাওয়া করে পারিস সেবা করে লিসলে, না লিস না লে। তো পরে আমি চিন্তা ভাবনা করলাম যে লোন যদি না লেই তাহলে এইভাবে যে টেহা কামা হয় এতে তো আমি যোগাইতেও পারবো না, কিছু করতেও পারবো না ভবিষ্যতে। তো পরে আমার বিষয়টা আমার শ্বশুর শরিক পর্যন্ত আমি জানাইলাম যে এই ঘটনা। তো শ্বশুর শরিক করলো, আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা শুনবো, দরকার হলে একদিন তোমাদের ওখানে বেড়াইতে যা, তোমাদের সাহেবের সাথে আলোচনা করবো। তো তখন আমার শৌরি বেড়াইতে আসছিল, আমার শাশুড়ি বেড়াইতে এসে সাহেবের সাথে ওই যেদিন কিস্তির লোন টোন তোলে দেয় সেদিন এক সাহেবের সাথে আলোচনা করলো। আলোচনা বললে পারে তখন সাহেব বলল যে আমার জামাই যদি লোন না টানতে পারে আমরা লোন শোধ করব, তো আপনি পারলে ফেরে লোন দেন। তো যাই হোক, তখন কথা সরে পরে লোন দিল আপনার মাত্র 7,000 টাকা, তার বেশি দিবে না। তো যাই হোক, ওই 7,000 টাকা দিল। আর আমার ওই দর্জির কাজ করে কিছু জোগাইছিলাম, এই দিয়ে আর 2-3,000 টাকা জোগা লাগালাম, 10,000 টাকা দিয়ে ওইটা আমি একটু জমির দাম টাম কম ছিল, আমি হচ্ছে 15 কাঠা জমি বন্দুক রাখলাম। 15 কাঠা জমি বন্দুক রেখে নিজেই কষ্ট করে লাগালি পরে যে ধান পাইলাম, তখন আমার ওই সারা বছরের মানে খরচ হয়ে গেল, আমার আর চিন্তা টেনশন করা লাগলো না। এবং বছরের শেষে ওই যে প্রতি সপ্তাহে কিস্তি টানতেছি, বছরের সাথে আমার কিস্তিও শেষ শোধ, তাহলে আমার ওই 10,000 টাকা অটোমেটিক চালান হয়ে গেল। তখন চিন্তা করলাম যে তাহলে এই বুদ্ধিটা তো সঠিক বুদ্ধি। পরবর্তী বছর আবার লোন চাইলাম, চালিফায় তখন আমাকে লোন দিল 15,000। আমি 15,000 টাকা দিয়ে আবার জমি রাখলাম 1 বিঘা। রাখার পর সেই 1 বিঘা আমার শ্বশুরের কাছে রাখলাম, শ্বশুরি আবাদ বসত করে দেয়। বাড়িতে যে 15 কাঠা রাখছি, ওই 15 কাঠার খরচ যে ফসল আসে ওই ফসলেই আমার খরচ চলে যায় সংসারের। আর শ্বশুরবাড়ি যে 1 বিঘা রাখলাম, ওই 1 বিঘা ফসল আর আমার লাগে না। তখন ওই 1 বিঘার ফসল আমি বিক্রি করি। বিক্রি করলে পরে তখন ধানের দাম ওই যে 400, 500, 600 এরকম টাকা করে ধানের দাম ছিল। বিক্রি করে আবার কিছু লোন তুললাম, এই নিয়ে তখন অটোমেটিক চিন্তা ভাবনা করলাম আমি একটা গরু বাছুর কিনবো। তখন আমি একটা গরু কিনলাম। গরু কিনে আমার বই করলাম যে তোমার একটু কষ্ট হলে পারেও কিন্তু তোমার এগুলো করতে হবে, কারণ এইভাবে আস্তে আস্তে আমাকে আগেতে হবে, যেহেতু আমার বাপ মা আমাকে ধার ধারতেছে না, অতএব এইভাবে তোমাকে কষ্ট করেই কিন্তু আগেতে হবে, নইলে আমি আগেতে পারবো না। তোকে আর সমস্যা না, আমি কষ্ট করতে পারবো। তখন গরুটা আমি 2 বছর পালার পরে গরুটার বাচ্চা হলো। বাচ্চা হলে পরে গরু প্রতিদিন 5 লিটার 7 লিটার করে দুধ হলো, এবং হচ্ছে বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো। আমার লোনটাও ক্লিয়ার হয়ে গেল। অটোমেটিক দেখতে দেখতে আমার চালানটা প্রায় মানে 70-80 হাজারের মতন এসে গেল। তখন মনের মধ্যে আমার অটোমেটিক একটু ভালো লাগে, ওই মানে দুশ্চিন্তা টেনশন অটোমেটিক মনের থেকে কেটে গেল যে যা এইভাবে আমি আস্তে আস্তে এগোবো। তো পরের বছর আবার লোন নিলাম 15,000 টাকা, মানে ওইটা শোধ যাওয়ার পরে নিয়ে আবার ওই একই কায়দায় আমি জমি টমি লিস্ট করে রাখার পরে আবার ওই যে আমার সেই বাছুর গরুটা হচ্ছে আস্তে আস্তে প্রোডাকশন দিয়ে বড় করলাম। বড় করলে পরে ওই বাছুর গরু আমি ওই টাইমে আমি বেচলাম হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা বেচলাম। আবার এত ফসল টসল বেচা দিয়ে দেখা যাচ্ছে যে অটোমেটিক আমার হাতে 1-1.5 লাখ টাকা চালান হয়ে গেল। তখন আমার মনের থেকে অনেক ভালো লাগলো যে আমি বর্তমান চলতে পারবো, আর আমার কারোর সহযোগিতার দরকার নাই। তখন ওইটা টাকা দিয়ে আমি ওইভাবে লিস্ট করে রাখি, আর ওইভাবে চলি, আর ওইভাবে দর্জির কাজ করি। এইভাবে আপনার প্রায় 8-9 সাল পর্যন্ত আমি দর্জির কাজ করলাম। করার পরে তখন অটোমেটিক আমার শ্বশুরের এলাকার একটা ছেলে আমার সাথে খুব ভালো রিলেশন, বন্ধুর মতন। আমি আবার আনসারের চাকরি করতাম, আর আমাকে বলে যে তুই এইভাবে দর্জির কাজ করে কৃষি কাজ করে যেভাবে চলিস এইভাবে তো তোর কষ্ট হয়ে যায়, তুই আনসারের চাকরি করবো নাকি? আনসারের চাকরি এভাবে কীরকম? ওটা ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং দিলে পারে আনসারের চাকরি করলে পারে তুই মোটামুটি ভালোই চলতে পারবো। এবং বেতন কীরকম আসে? 10-12 হাজার টাকার মতন আসে, তুই চলতে পারবি, করা যায় হলে পারে। তো যোগাযোগ কিভাবে করবো? যোগাযোগ আমার সাথে তুই করে, আমি এক অফিসারের সাথে পরিচয় করে দেবো না, আবার তো মনে হয় 5-7 হাজার টাকা লাগবে নি হয়তো যাইতে, বা সেখানে সে অফিসারের সাথে আলোচনা করে তোর ঢুকতে হয়তো 5-7 হাজার লাগতে পারে, এটা খরচ করা লাগবে। এবং গেল 5-7 হাজার টাকা আমি ঢুকবো। তো যাই হোক, ওই বন্ধুর মারফতে আমি 7 হাজার টাকা ওই অফিসারে দিয়ে খরচ করে আমি আনসারের ট্রেনিং দিয়ে আনসারের চাকরি ঢুকি হচ্ছে আপনার 2009 সালে আনসারের চাকরি ঢুকে তখন আমি আনসারের চাকরি করি। আর ওই সুযোগ সুবিধা পালি পারে মাঝে সাঝে যা দর্জির কাজ করতাম,
না পালি না করতাম, মানে আস্তে আস্তে দর্জির কাজ ছেড়ে দিলাম। আর ওই যে লিজ কট রাখা জমি আছে, গরু আছে, এতে দেখা যাচ্ছে এখন যদি আমি টাকা বাইত নাও দেই অটোমেটিক মানে ওইটাই আমার বউ পরিচালনা করে সংসার চালাইতে পারতেছে, মানে এরকম একটা সচ্ছল পরিবেশ চলে আসলে পারে তখন আমি আপনার আনসারের চাকরি আবার আপনার 3 বছর করার পরে আবার প্রত্যাহার হয়ে যাওয়া লাগে আমাদের এই চাকরি। সরকার এমন একটা পজিশন করছে যে আমাদের সরকারি পোশাক, সরকারি হাতিয়ারগুলি সবই দেয়, সরকারি করণীয়ভাবে আমরা চাকরি করি, বিভিন্ন থানায় পোস্টিং আছে, বিভিন্ন কোম্পানিতে পোস্টিং আছে, হাসপাতাল, রেল, বিভিন্ন জায়গাতে আমাদের যোগাযোগভাবে আমরা ডিউটি করি। অথচ আমাদের চাকরি এমন একটা চাকরি যে 3 বছর যাওয়ার পরে আমরা প্রত্যাহার, 3 বছর পরে আর চাকরি থাকে না। তখন এই চাকরিটা আবার তো 6 মাস 7 মাস 1 বছর বসে থাকা লাগে। বসে থাকার পরে আবার করে মেসেজ সিস্টেম, মেসেজ আসে, সেই মেসেজ আসলে পরে আবার করে যোগাযোগ করে আবার তো 2, 4, 5 হাজার, 10 হাজার, 20 হাজার বা 15 হাজার এরকম টাকা লাগে অফিসারদের দিতে হয়, দিয়ে সেই চাকরিতে জয়েন করতে হয়। জয়েন করে আবার 3 বছর যাওয়ার পর আবার প্রত্যাহার হওয়া লাগে। তো এরকম দেখা যাচ্ছে যে এই চাকরিটা যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুনলো যে চাকরি পাইছি, তারা খুব খুশি হয়েছিল। কিন্তু যখন এই যে শোনে যে 3 বছর পর চাকরি থাকে না, তখন তারা মানে অনেকেই গালমন্দ করে, ঠিক আছে, বা খারাপ মন্তব্য করে। আবার নিজেদেরও চোখ খোলার যাতে অনেক সময় কাউকে বলি, অনেক সময় কাউকে বলি না। দেখা যাচ্ছে যে ওই যে 6-7 মাস যে রেস্টে থাকা লাগে, এই 6-7 মাস দেখা যায় যে লুকায় লুকায় থাকা লাগে। ওই বাড়িতে হয়তো লুকায় থাকি বা ফাঁকে কাজকর্ম করি, আর ওই মাসে মাসে 1 মাস 2 মাস পর বাড়িতে যাই। এইভাবে মানে যে নিজেকে চোরের মতন লুকায় রেখে চলাফেরা করা লাগে, মানে প্রকাশ করতে পারি না যে আমার চাকরি নাই, এইভাবে চলে। তো এইভাবে যাই হোক চলতে চলতে এই লাস্টের দিকে এসে এই 2018 সালে আমি মডেল থানাতে চাকরিতে জয়েন করি। থানাতে পুলিশের সাথে ডিউটি, পুলিশের সাথে চলাফেরা, অনেক রকমের ফ্যাসিলিটি আছে, অনেক রকম আনন্দ এনজয় আছে। মোটামুটি ডিউটিটা খুব ভালোই লাগে, ভালোভাবেই দিনকাল পরিপাট হচ্ছে। তো যাই হোক এক অফিসারের সাথে আমি গভীরভাবে মিশলাম, তার সাথে পার্সোনাল ডিউটি করতাম। তার সাথে ওই যে সিভিল টিম বলতো, ডিবি পুলিশে যে সিভিল টিম করতো, ওদের সাথে সিভিল টিম করতাম। যাই হোক টুকটাক কিছু ভাগ বাটোয়ারা তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে আসতো, অনেক গুণে জানতাম, অনেক গুণে জানতাম না, সেসব ভাগ বাটোয়ারা আমি পাইতাম। বা আমার বেতন, আবার ওই যে বাড়িতে যেভাবে যেটুকু আছে সেগুলো এভাবে দিয়ে দিয়ে অটোমেটিক মোটামুটি আমার চলার মতন ক্যাপাসিটি খুব ভালো পর্যায়ে চলে আসে। মানে তার মানে আপনার অর্থনৈতিক সমস্যা দূর হলো? অর্থনৈতিক সমস্যা দূর হলো। বিয়ের কত বছর পর এটা বিয়ের পর আপনার এদিকে 9 বছর পার হয়ে গেছে। তখন আমার মনে মনে একটা অটোমেটিক প্ল্যান আসলো যে আমি বাড়িতে একটা ঘর দেবো। মানে তখন আমার ঘর ছিল টিনের ঘর, বনের বেড়া, ঠিক আছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু প্রথম মেয়ে হয়েছে, এই যদি মেয়ে না হয় যদি ছেলে হইতো তাহলে আমি ঘর দিতাম না, আরও হয়তো যে কোনো কাজে আমি অর্থ জোগানোর চেষ্টা করতাম। যেহেতু মেয়ে হয়েছে, মেয়েটা বিয়ে দিবে লাগলে তো আমার ভালো একটা পজিশনে, ঘরটার না হলে তো আমি বিয়ে দিতে পারবো না ভালো পজিশনে, ঠিক আছে। তখন এই চিন্তা ভাবনা নিয়ে আমি ঘর দেওয়ার চিন্তা ভাবনা মনে ঠেলিলাম। এখন আমার বউ কয় যে তো ঘর দেওয়ার লাগলে তো অনেক টাকা লাগবে, তুমি এত টাকা কোথায় পাবে? করলাম গরু অটোমেটিক আমার তখন 4টে গরু আমার ঘরে, জমি বন্ধক রাখা আছে 3 বিঘা। এরপর আমি রালিং চাকরি করতেছি, বেতন পাচ্ছি। আমি আশা করি আমি ঘর দেওয়ার পরও আমার কোনো সমস্যা হবে না। এইভাবে আরও 1-1 বছর গেল। আপনার গেলিবারে আমার 2012 সালে আমার মেসো মেয়েটার জন্ম হয় 2012 সালে। আর আমি বললাম যে না, 2টে মেয়ে একে একে হয়ে গেল, তাহলে আমাকে ঘর অবশ্যই দেওয়া লাগবে। এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে সবসময় মানে আমাকে কুড়ে খায়। আমার এক সুমন্দি, মানে আমার বড় বড় ভাই, খালাতো ভাই সুমন্দি, তাকে বললাম যে ভাই এই ঘটনা, আমি ঘর দেবো, তো ওই যে ইট ভাটায় যে দাদন দেয়, আগামী টাকা দাদন লাগালে ইট অল্প দামে পাওয়া যায়, তা আমি এইভাবে ইট কিনবো। কয় যে না, ওভাবে ইট কিনলে পারে, তোমার অনেক সময় ইট খারাপ দেয়, আর অনেক সময় ইট দিবে চায় না, অনেক মানে পাক পাড়া লাগে তাদের কাছে, পাক পেরে ফেরে ইট লেওয়া লাগে, অর্থাৎ তুমি পারলে লগত টেহা দিয়ে কেনো, সবচেয়ে ভালো হবে। তো তখন আমি চিন্তা ভাবনা নিলাম যে যা লগত টেহা দিয়ে কিনবো। আমার যে গরু আছে আমি একসাথে 3টে গরু বিক্রি করে দেই, 3টে গরু বিক্রি করে দেই। আর এরপরে 50,000 টাকা লোন নিলাম। মানে আমার খুব ভক্ত হয়ে গেছে যে প্রতি বছর লোনটা নিয়ে কোনো কিস্তিতে কোনো ডিস্টার্ব পায় না, আমার খুব ভক্ত হয়ে গেছে। তারা দিল 50,000 টাকা লোন, আবার এত 3টে গরু বেছিলাম। এইভাবে আমি পরে বাড়িতে একটা ঘর দিলাম, 3টে রুম, বারান্দা, বাথরুম বা মোটর গাড়ছি, সবকিছু আগে কমপ্লিট। তখনও কি মার সঙ্গে কথা হয় না? তখনও মায়ের সাথে কথাবার্তা হয় হালকা পাতলা, মানে আমি মনের আগে অনেক সময় কথা বলি, অনেক সময় বলিনি, যে ওই মনের একটা যে আগে করে যে দুঃখ কষ্টটা স্মরণ করে। কিন্তু আমার বাপ মা আবার করে কি, মনের থেকে তাদের যতই ভালোবাসি, যতই তাদের সাথে মিশতে চাই, কিন্তু আমাকে কেমন যেন মানে দূর দূর সে এরকম মনটা ভাবে। ওকে, তারপর কি হলো? ঘর দিলেন? ঘর দেওয়ার পরে তখন আমার বউ অনেক খুশি,
যা গেছে তোমার জেদটা, তোমার হচ্ছে কষ্টটা সার্থক, এখন আর আমার কোনো দুঃখ কষ্ট নাই, ঠিক আছে, এখন আল্লাহ আমার চলা মতন পথ করে দিছে, এরকম মানে মনের আনন্দে খুব খুশি। তো যাই হোক এইভাবে তখন আমি এই যে 18 সালে মডেল থানাতে, ঠিক আছে, আপনার জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, মার্চের দিকে, এপ্রিলের দিকে আমি হঠাৎ করে একটা মেয়ে রং নাম্বারে আমাকে ফোন দিলাম। রং নাম্বারে ফোন দিলে পরে এখন ফোন দিয়ে আমাকে ডাইরেক্ট বলতেছে শাহিন ভাই নাকি। ওকে, তখন আমি বললাম যে কে আপনি? আপনার আসল নাম ধরেই বলেছে সে? হ্যাঁ, আমার আসল নাম ধরেই বলতেছে শাহিন ভাই নাকি। তখন আমি বললাম কে আপনি? তো বলছে আপনার পরিচিত কেউ। হ্যাঁ, তো বললাম যে আমার পরিচিত কেউ আমার তো মনে পড়ে না, কারণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতগুলো আছে প্রায়গুলো নাম্বার আমার মোবাইলে সেভ করা, অতএব তো সেভ ছাড়া নাম্বার, অত আমার পরিচিত তো হবেই না। আর তারপরেও যদি হচ্ছে সেভ ছাড়াও কিছু নাম্বার আছে, কিন্তু তাদের আমি কণ্ঠ চিনি, কিন্তু এটা কণ্ঠ তো আমার অপরিচিত, অতএব আপনি আমার পরিচিত কেউ না। তো কি জন্য ফোন দিয়েছেন সেটা বলেন, নইলে ফোন রাখেন। তো বললো আপনার সাথে কথা আছে, অনেক কথা আছে। অনেক কথা শোনার মতন সময় নাই, কি জন্য ফোন দিয়েছেন আপনি সেটা পারলে বলেন, না বললে রেখে দেন। তো বলছে আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম, পরে কথা বলবো, সেটা আপনার ব্যাপার। আর আমার তখন আবার থানায় হচ্ছে নাইট ডিউটি করতাম, নাইট ডিউটি করে ঘুমাইছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়, খাওয়া দাওয়া করছি। কারণ খাওয়া দাওয়া করে মানে আমি মনে মনে ভাবতেছি বাড়িতে ফোন দেবো, কথা বলবো, কারণ আমি বাড়িতে সকালবেলা আবার লাঞ্চের টাইম এবং সন্ধ্যা টাইম, এই আবার তো 3 টাইম মানে কম্পালসারি আমি সবসময় বাড়িতে কথা বলি। ঠিক আমি যে টাইমে বাড়িতে কথা বলবো ঠিক ওই টাইমে ওই মেয়েটা ওইভাবে মিস কল দিয়ে যথারীতি ফোন ওইভাবে কাটিয়ে রেখে দিলাম। পরে এর মধ্যে আবার আমার বাড়ি থেকে ওই যে 2:30 টাইম পার হওয়া যাচ্ছে, আমার বাড়ি থেকে আমাকে হঠাৎ করে ফোন দিছে, দিয়ে আমার ফোন ব্যস্ত পাইছে। ব্যস্ত পেলে আমাকে করছে যে ফোনে এতক্ষণ ব্যস্ত দেখলাম, কার সাথে কথা বললা? কিন্তু কোন রং নাম্বার দিয়ে কয় যে চিনি জানি এরকম করছে, তো তার সাথে মনে হয় 2-3 মিনিট কথা বলছি। তো যাই হোক আমার বাড়ির পারিবারিক খবরটাও নিলাম, কে কেমন আছে, 5-7 মিনিট কথা বলে রেখে দিলাম। থানায় আমি 3 তলাতে থাকতাম, তো নিচে নামলে পারে চাটা খাইছি, খাওয়াটা সিগারেট টানার একটু হালকা পাতলা অভ্যাস আছে, আমি সাইডে যা সিগারেট খাচ্ছি, এখন ওই ফোনটা আবার বাজে উঠলো ওই নাম্বারেই। ফোন দিয়ে যে 2-3 জন মানে হাসাহাসি করে, মেয়ে মানুষ, ঠিক আছে, আমি কথা না বলে তাদের হাসি খালি শুনতেছি। শুনলি পরে 2 মিনিট ওইভাবেই গেল, যাওয়ার পরে ফোন ওনা কাটে দিল পরে আমি ওইভাবে পকেটে রেখে দিলাম ফোনটা, মানে আমার কথা বলিনি। কিন্তু প্রায় মনে হয় 5 মিনিট কি 7 মিনিট পরে আবার ফোন দিল, ফোন দিয়ে আবার ডাইরেক্ট কথা বলতেছে। কি ব্যাপার ভাই, আপনি কথা বলেন না, আমাদের কথা কি ভালো লাগে না? মানে ভালো লাগা তো কিছু বুঝতেছি না, ভালো লাগলো কি লাগলো না এটা তো আমি কিছু বুঝতেছি না, আপনি কি তো আমি চিনি না জানি না, আমি কেমনে কথা বলবো আর কি কথা বলবো যে আপনার ভালো লাগবে কি লাগবে না, ওটা তো আমার জানার বিষয় না, ঠিক আছে। অথবা আপনি পরিচয় বলেন, কথা বলেন, তা যদি না হয় আপনি সরাসরি সামনে আসে দেখা করেন, তা অবশ্য আমি বুঝতেছি যে আসলে আমার কে। তেমন করছে যে আপনি কই আছেন? আমি জেনেই থাকি। আপনি কই থাকেন? আমরা তো জানি। বললাম কই থাকি? থানায় থাকেন, আপনি পুলিশ না? যে না আমি পুলিশ না, আমি সাধারণ আনসার সদস্য। তো বলতেছে যে তাও জানি। ভালো কথা, জানেন ভালো কথা, তাহলে আসেন, সামনে আসেন, এসে চা খাওয়ার দাঁত রইলো, চা খাওয়া যান, কিরা দেখি আগে চিনি কিনা, সময় হলে একদিন ঠিকই যাবো। তো সেটা আপনার ব্যাপার। এই আমি ফোন ব্যক্তিগতভাবে আমি ফোন কাটিয়ে দিয়ে রেখে দিছি। পরে আপনার ডিউটিতে গেছি, নাইট ডিউটি, দেখা যাচ্ছে যে ডিউটি রাতের 8টা থেকে শুরু, সকাল 8টা পর্যন্ত, ঠিক আছে। আর যদি দিনে ডিউটি ধরা যায় সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, মানে থানার হচ্ছে ফিক্সড ডিউটি। তো পরে ডিউটিতে গেছি, আপনার আমি 8টার সময় পোশাক লাগাবো, 8টা বাজার 10 মিনিট আগে পোশাক লাগাচ্ছি, সেই টাইমে বারবার ফোন দিচ্ছে। পরে আবার তো 5বার ফোন দিচ্ছে, 5বারই আমি কেটে দিছি, মানে পোশাক লাগানোর টাইমে আমি আর ফোন ধরতেছি না। পরে যাই হোক আমি হাতিয়ারগুলি বুঝিলি আমি ডিউটিতে গেছি, গেলে পারে তখন 8:30 9টার দিকে আমি তো এবার ফোন দিলাম, ঠিক আছে। দিয়ে বললাম এই আপনি কে, পরিচয় বলেন না, কিছু বলেন না, খালি ফোন দেন, ডিস্টার্ব করেন, হাসাহাসি করেন, থানার সামনে আসতে বললাম তাও আসলেন না, তো আপনি এভাবে বারবার ফোন দিয়ে আমাকে ভাই বিরক্ত করেন না। তো আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝোট ঝামেলা দেয়, এনে অফিসারদের সাথে ডিউটি করি, অনেকের সাথে কথাবার্তা বলা লাগে, আর অনেকেই বিভিন্ন কেস কাছারির বিষয়ে দেখা যাচ্ছে আমাদের কাছেও স্মরণ করে যে আমাদের সাহায্য নিয়ে দারোগার সাথে আলোচনা করে, অথবা আপনি আমাকে ডিস্টার্ব করেন না। দেখা যাচ্ছে দারোগা এখন ওয়েটিং পালি রাগ করে, বিরক্ত হয়। তো করছে যে আপনার অন্য কোনো নাম্বার নাই? নাম্বার আছে, কিন্তু আমার মোবাইল তো একটাই, ঠিক আছে, ওই নাম্বার দিলে পারেও তো ওই একই কাহিনী। তো আপনি যেহেতু আপনি আমার নাম্বার পাইছেন, তো তাহলে ওটাও তো আপনার নাম্বার জানার কথা, দুটি তো জানার কথা, আমি বলতেছি। তখন করছে যে না, এই একটা নাম্বারই পাইছি বহুত কষ্টে,
তুমি কিভাবে পাইছেন বলেন? তো বলছে না বলবো না, যদি সামনাসামনি আসেন বলবো, পারলে পারে আপনি হচ্ছে গান থানার সামনে আসেন, ঠিক আছে? তো বলছে যে না থানার সামনে যাব না, তাহলে আপনি কাজ করেন, সোনি সিনেমা হল চিনেন? আমাকে বলতেছে। তো হ্যাঁ সোনি সিনেমা হল চিনি। তো বলছে তাহলে সেখানে আসেন, সেখানে দেখা হবে, ঠিক আছে? তখন বললাম যে কে কে আসবেন আপনারা? তো কয় আমি আসবো আর আমার একটা বান্ধবী আসবে। তখন বললাম যে বান্ধবী কেমন? তো বলছে যে আমার বান্ধবী এবং আমার ভাগ্নি, এবং ভাগ্নি আবার বান্ধবী হয়, এটা কোন ধরনের কথা, ঠিক আছে? তো বলতেছে যে আমার হচ্ছে চাচতো বোনের মেয়ে, আমার খুব ক্লোজ এবং তার সাথে আমার সবকিছুই শেয়ার চলে, ঠিক আছে? তো ওর সাথে থাকবে। তো আচ্ছা ঠিক আছে। তখন আমি আর যে আমার আর এক বন্দুক সাথে করে লিছি এটা আর আমি বলি নাই, না বললে আমার বন্দুক সাথে করে লিখেছে। তখন আমি আমার বন্দুক করলাম যে দোস্ত এই ঘটনা, মানে ও আনসারে চাকরি করে। তখন আমি করলাম যে না যা যদি আবার কোনো ঝোট ঝামেলা হয়, ঢাকা শহরে তো বুঝেছি যে অনেক সময় ছেলে মেয়ে এরকম কথা কয়া ফিটিংই ফেলা দেয়। শেষে আমরা ছোট হোক বড় হোক একটা প্রশাসনের সাথে চলাফেরা করি, থানায় চাকরি করি, যদি এরকম কোনো ঝোট ঝামেলায় পড়ি তাই তো দেখা যাচ্ছে যে ফাঁসে যাব, মানে নিয়াত করি আবার নিয়াত কাটিয়ে দিলাম যে যাব না। তো পরে আমি আর যাইনি, দেখা সাক্ষাৎ করিনি, না করলে পারে সেদিন গত হয়ে গেল। তারপরের দিন আমি বাড়িতে যাচ্ছি, মাত্র 2 দিন কর ছুটি লিয়া, মানে বাড়িতে ইমার্জেন্সি একটু দরকার। তো বাদ গেছি, গাবতলী থেকে আমি গাড়িতে উঠছি আমাদের দেশে যাওয়ার জন্য। দিয়ে করছে যে তাহলে আজকাল যে পুলিশ আনসারও ভয় পায়, এটাই বুঝলাম। দেখলাম যে আবার বোঝার কি হলো, কেমনে বুঝলেন? আপনি ধরা বাঁধা কথা দিলেন আসবেন দেখা করবেন, অথচ আমরা 2টা লোক যাওয়া ঘন্টার পর ঘন্টা দেরি করলাম, আপনি দেখা করলেন না, ফোনও ধরলেন না, কেটে দিলেন খালি। তো নিশ্চয় তাহলে আপনি ভয় পাইছেন? তো হ্যাঁ ভয় পাইছি আমি। তো করছে যে সমস্যা নাই, আমরা সাপ বাঘ না খাবো না। তো বললাম যে ঠিক আছে দেখা আমি করব, কিন্তু আমি বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে আসি, তারপর আমি প্রয়োজন হলে পরে দেখা করব, ঠিক আছে? আর আমি কিন্তু বিবাহিত, অর্থাৎ বারবার এই ফোন দিয়ে কোন মতে ফোন দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনার ব্যাপার, ওটা আমাকে স্মরণ করে লাভ হবে না। আমি ওদিকে খুব কঠোর, মেয়েদের ভাতাবাজিতে আমি সহজে কিন্তু গলি না, মানে এইভাবে ডাইরেক্টলি বলতেছি। বললে আমি ফোনটা কেটে দিলাম। তখন আমি বাদ গেছি, তখন বিকাল বাজে 4টে 4:30 মতন, আবার ওই ফোনে। তখন আমি বিরক্ত হয়ে কেটে দিলাম যে এখন তো বাড়িতে আমার কথা বলা যাবে না। তখন বারবার ফোন আসে, লাস্ট আমি সাইলেন্ট করে তুললাম। তো আমার আবার একটা অভ্যাস আছে যে আমার ছেলে মেয়ে আমার বউ আমার ফোন কখনো ধরে না, যত ফোনে আসুক কখনো আমার ফোন তারা রিসিভ করে না। 17টা কল উঠছে, তখন আমি তো নাম্বার দেখি তো চিনি হেলা দিলাম যে সেই মেয়ে, ঠিক আছে? তো তখন আমি ফোন কাটিয়ে দিয়ে থুয়ে দিলাম কাছে, মানে কথাটা তার বললাম না। কথা না বলে তখন আমি বাড়িতে বললাম যে যাই একটু বেড়া আসি, চাটা খেয়ে আসি, মানে এই চলে 5টা 5:30টার দিকে বাড়ি থেকে একটু বাড়াইলাম, বাজার বিলে যা চা পান খাওয়াটা করে, তো মানে একদম ফাঁকে চলে গেলাম, আদার সাইডে মানে ফাঁকা বিলের মধ্যে। যে আমি সেখানে যখন ফোন দিয়ে কথা বললাম ওনার সাথে, মানে তখন আমি ডাইরেক্ট সেদিন 5 দিন পরে আমি ডাইরেক্ট ফোন দিলাম ওই মেয়েকে, দিয়ে কথা বললাম যে আচ্ছা আসলে আপনার এখন পর্যন্ত আমি নামটাও জানতে পারলাম না যে আপনার নামটা কি, খালি কথা বলেই যাচ্ছি, দেশের বাড়ি কোথায়? তো বলতেছে নওগাঁ জেলা। বলে টলেতে আসা আপনি যে আমি বললাম যে আমি বাড়ি যাচ্ছি বা আমি বিবাহিত, গাড়ির মধ্যে কতবার ফোন দিয়েছেন, ডিস্টার্ব হয়েছে, সাইডে কথা বলে লাগলে অন্য মানুষ মাইন্ড করে বসে, আবার বাড়ি গেছি বারবার ফোন দিচ্ছেন, তো আসলে আপনি কি চান ঘটনাটি খুলে বলেন। তো বলছে আপনার খবর আমার ভালো লাগে। ভালো লাগে মানে আপনি জিজ্ঞেস করেননি দিনের মধ্যে নাম্বারটা কিভাবে পেলেন, কোথা থেকে, কি অবস্থা? আমি ওই তো বলতেছি যে করছে যে ভালো লাগে। ভালো লাগে মানে আপনি আমাকে চেনেন না জানেন না, না চিনলে কেমনে বললাম যে আপনার নাম শাহিন, আপনার ফোন নাম্বার কেমনে পাইলাম? তো বললাম যে হয়তো যে কোনো কায়দা পাইছেন, আমি হয়তো থানায় চাকরি করি বা আমার নাম্বার আমার নাম ওই যে থানার হচ্ছে গান গেটে যে সেন্ট্রি ডিউটি আছে, মানে সুন্দরকে চাটে নাম্বার ঝোলানো থাকে, মানে কার কখনো যে ডিউটি চেঞ্জ হয় ওই নাম্বারে ফোন দিয়ে সেন্ট্রি ডেকে দেয়। তো বললাম হয়তো এইভাবেও পাইতে পারেন। তো কাছে ওভাবে পাইনি, তার থেকে আরো গভীরভাবে পাইছি। বললাম গভীরভাবে কিভাবে? হয়তো আপনার মনে নাই, আপনি আমাদের একটা লোক ধরছিলেন, আমার খালাতো ভাই আসামি ধরছিলেন, তখন আমি যা কথাটা বলছিলাম বা হন্যে ছাড়া মারা লিয়ে আইছিলাম, তো সেই দিন আপনাকে দেখছিলাম, ঠিক আছে? আমি হয়তো আপনাকে দেখলে পরেও হয়তো আমি খেয়াল করে নিয়ে যে আসলে কে, হয়তো দেখার পর হয়তো বুঝতে পারবো যে না সেই মেয়েটাই হয়তো দেখছিলাম এক সময়, ঠিক আছে? তো লাস্টে করছে যে তাহলে বাড়ি থেকে এসে দেখা করেন, এবার যেন ভয় পায়েন না। আচ্ছা ঠিক আছে ভয় পাবো না, দেখা করবো। তো তখন বাড়ি থেকে আমি 3 দিন পরে এসে 4 দিনের দিন ওনার সাথে আমি দেখা করলাম। আর দেখা করলাম আর উনি ওর ওই যে সেই ভাগ্নিকে সাথে করে নিয়ে গেছে, ওনার খুব ক্লোজ বলে বান্ধবী এবং ভাগ্নি। আর ওই রাজিয়া আবার হচ্ছে আর একটা ছেলের সাথে করে গেছে।
আচ্ছা, বারবার কাক যেন ফোন দিচ্ছে। তখন আমার মনে কেমন যেন একটু মানে ফটকা বাজে গেল অটোমেটিক, কে রে আসলে এইভাবে আসে আবার বারবার হচ্ছে কেন আর একজনে ফোন দেয়, ফিটিংই পড়ে গেলাম না কেউ, মানে আমার অটোমেটিক এটা মানে মনে সন্দেহ ধরে গেল যে ওর ভাগ্নি পাস পরে আবার ফোন দেয়, তো মনে হয় ফিটিংয়ে আমি পড়ে গেলাম। তখন আমার ওই বন্দুক আমি অটোমেটিক আবার ফোন দিলাম, মানে সেদিন আমি একাই গেছি, ঠিক আছে। তখন আর বন্দুক ফোন দিলাম, দোস্ত তুই কই রে? আমি এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম বুঝি না 10 মিনিটের মধ্যে যে কোনো কায়দায় তুই তাড়াতাড়ি এই গার্ডেনে এসে আমার সাথে দেখা কর গার্ডেনে। কে? ওই যে সেদিনকে বলছিলাম যে এই ঘটনা, ওই মেয়ের সাথে এইভাবে তো আইসি, তো ওই মেয়ের সাথে যে আর একটা মেয়ে আছে ও সাইডে দাঁড়ায় বারবার কাক যেন ফোন দিচ্ছে, তো হঠাৎ যদি অন্য কোনো আউট সালফাল 2 সাইড দিয়ে এসে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাও না রে, ঠিক আছে। তো কাজে তুই তো গেলি, তো আমাকে তো আগের দিন বললি এখন বললি না, যা বিপদে পড়িস পর মজা কিরম দেখে, ঠিক আছে। তোরকম না রে ভাই এভাবে কথা কইস না, তুই আয়। তো আচ্ছা ঠিক আছে আসতেছি, কথালি আগেই ভেতরে যাইস না, সাইডে আশেপাশেই থাকিস। আচ্ছা আমি ওই মেন গেটের আশেপাশেই দাঁড়া আছি, তুই আয়। তখন আমি একটা কথা বলছি যে তুই আইসে ডাইরেক্ট কিন্তু আমাদের সাথে দেখা করবি না, সাইডে খালি ফলো করে আমাকে থাকবে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে। পরে যাই হোক ও আইসে, আসলে পরে ওকে আমি চোখে চোখে দেখছি, ও আমাকে দেখছে, সাইডে আছে কিন্তু আমার সামনে আসতেছে না। এখন পরে ওই যে সাথের যে ভাগ্নিটা ওর আবার একটা লোক আসলো, আন্দেই যে একটা মানে যে পিচ্ছি করে একটা ছেলে, হয়তো আপনার 15-16 বছর বয়স হবে, এরকম একটা ছেলে, হালকা পাতলা খাটো করে। এখন পরে আমি জিজ্ঞাসা করলাম ওই ছেলেটাকে, তখন করছে যে ভাগ্নি ভালোবাসে। তুমি তাই নাকি? তো করছে যে হ্যাঁ। তুমি তাহলে তো তোমার খালা ভাগ্নির খুব ভালো মিল আছে, ভাগ্নি হচ্ছে গান ভালোবাসে, সেই লাভারে ফোন দিয়ে আসলো, আর তুমি আমাকে ভালোবাসার জন্য আমাকে ডেকে নিয়ে আসলে, তাহলে তো তোমাদের খুব ভালো মিল আছে দেখতেছি, ঠিক আছে। তবে এই মিল যত সম্ভব তোমাদের বেশি দিন থাকবে না। তো কয় যে আর একজন আমাদের সাথে আছে, কে? আমার সম্পর্কে একটা ভাইস্তে আছে, আমরা খুব গভীর, এই 3 জন যেখানেই যাই একসাথে বেড়াইতে যাই, যে কোনো জিনিস খাইলে একসাথে খাই, মানে খুব আড্ডা মারি, ঠিক আছে। তো লাস্টে করলাম যে আসলে তুমি কি করো? আমি তখন ওই মেয়ে জিজ্ঞাসা করতেছি, মানে তখন আমি তুমি বললাম, আপনার ভাষা বাদ দিয়ে, মানে এতক্ষণ আপনার ওপরেই ছিলাম, পরে আমি তুমি বললাম যে আসলে তুমি কি করো? তো করছে যে এমনিতেই বেকার ঘুরে বেড়াই। উনি হচ্ছে গান ওখানে দেখা সাক্ষাৎ করে কথাটা বললে আসলে, আর আমাকে ডাইরেক্ট বললো যে আপনাকে আমার খুব ভালো লাগে, ঠিক আছে, আপনাকে আমি ভালোবাসি। তো বললাম যে আসলে ভালোবাসি কথাটা বলা যতটুকু সহজ, আসলে বাস্তবে টিকে রাখাটা খুব কঠিন, ঠিক আছে। আর আমি একে একে 2 বিয়ের ভালোবাসার স্যাক খাইছি, এই ভালোবাসা কথাটা আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। আর তা হচ্ছে আমি বিবাহিত, তুমি বলতে চাও যে আমি অবিবাহিত, ঠিক আছে। তাহলে তোমার সাথে আমার মিল হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এটা হয়তো আবেগে তোমার ভালো লাগছে তাই বলতে চাও। দেখা যাচ্ছে যে আমি যদি সাথে তোমার সাথে লিড দিয়ে চলি, হয়তো দেখা যাচ্ছে 2-4 দিন অথবা 6 মাস 1 বছরের পরে দেখবে যে তোমারও জীবন নষ্ট আমারও জীবন নষ্ট, কোনো সম্পর্ক আর থাকবে না, ঠিক আছে। তেমন করছে যে না আমি রাখবো সম্পর্ক, আমি রাখবো, আপনাকে খুবই ভালো লাগছে, আমি যতদিন বাঁচি এতদিন আপনাকে আমি আমার করে পেতে চাই, ঠিক আছে। একবার ডিরেক্টলি ভাবেই বলছে? হ্যাঁ ডাইরেক্টলি এইভাবে বলতেছে। তাহলে আমি বললাম যে তো এভাবে পাইতে চাইলে তখন তো তোমাকে আমার বিয়ে করতে হবে, আমি বলতেছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। তার কাছে সে বিয়ের হিসাব পরে, সে চিন্তা পরে দেখা যাবে, ঠিক আছে। এইভাবে যাই হোক গল্প টল্প করে আমরা মতন আমরা চলে আসলাম। আসার 2 দিন পরে উনি আবার আমাকে ফোন দিচ্ছে যে চলো কোথাও বেড়াইতে যাই, ঠিক আছে। তার সাথে বিভিন্ন ভাবে জড়িয়ে গেলাম, মায়ের বাঁধনে জড়িয়ে গেলাম, ঠিক আছে। মানে এমন পর্যায়ে মায়ের বাঁধনে জড়িয়ে গেলাম যে তাকে আমি আর ভুলতে পারতেছি না। মানে আমি নিজেও আগ্রহ করে ফোন দিচ্ছি, সেও আমাকে আগ্রহ করে ফোন দিচ্ছে, এরকম। এভাবে চলতে চলতে প্রায় 2 মাস 4 মাস এরকম সম্পর্ক চললো। চলার পরে 18 সালের যে কোরবানির ঈদ আসলো, কোরবানির ঈদের আমি বাড়িতে ছুটির যাব, ছুটির যাইতে পারলাম না। তখন আমাকে বাসায় দাওয়াত করলো যে আমাদের বাসায় আসো, ঠিক আছে। তো আমি বললাম যে না আমি কারোর বাসায় যাইতে পারবো না, আমাদের থানাতেই বিশাল অনুষ্ঠান হয়, গরুমারি অনুষ্ঠান হয় থানাতেই, ওই বাইরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে। তো লাস্টে করছে যে আচ্ছা সময় পাইলে তাহলে এবার ঘুরতে আসেন, কোনো সে দেখা যাবে না। পরে যাই হোক আমি ঘুরতে আর যাইনি, সেদিন থানাতে মানে রেস্ট করেই সময় কাটা দিছি। পরের দিন আবার সময় সুযোগ পায় তার সাথে যাই হোক ঘুরলাম টুরলাম, সিনেমা টিনেমা দেখলাম, ঠিক আছে। দেখে মেখে তার মতন সে বাসায় গেল, আমার মতন আমি চলে আসলাম। তেমন হঠাৎ করে তার 2 দিন পরে বাড়িতে যে সেই ভাগ্নির হচ্ছে গান বাপ মা বুঝতে পারছে যে জুথির মাধ্যমে তার ভাগ্নি হচ্ছে গান আর একটা ছেলের সাথে প্রেম করে, এটা তার বাপ মা বুঝতে পারছে, মানে ওর ভাগ্নির বাপ মা বুঝতে পারলে পারে তখন যে তোমার মেয়ে এই কাজ করে আমার মেয়ে হয়তো খারাপের দিকে ঠেলে দিচ্ছে, তো এটা কিন্তু ঠিক করতেছে না।
কইছে যে না আমার মেয়েটা করেই নাই, কইছে তোমার মেয়ের ফোন দিয়ে ও কথা বলে। তখন ওর বাপ মা জানাজানি হলে পরে এরপর চাপ সৃষ্টি করে, মানে বলে যে না আমি কথা বলাই না, সে ছেলে চিনি না জানি না, এরকম চাপ সৃষ্টি করলে এক পর্যায়ের বাপ মার সাথে রাগারাগি গন্ডগোল, তখন ও রাগ করে ভাত খায় না। আপনার ফ্যামিলিতেও কিন্তু আপনি কিছু জানাননি? না, আমার ফ্যামিলিকেও কিছু আমি জানাই নাই। ওকে, একটা বিষয় খেয়াল রাখবেন, 9 বছর এই লোকটা ফাইট করে সংসারটা একটা ভালো অবস্থায় এনেছে। কটা বাচ্চা তখন আপনার? তখন আমার যথারীতি 3 বাচ্চাই হয়ে গেছে। 3টা বাচ্চা নিয়ে সুখের সংসার। এই সুখের সংসারের মধ্যে এই মেয়েটা ঢুকে পড়েছে বা উনিও তাকে প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, তারপর? ও 2 দিন না খায় আছে, ভাত খায় না। আর এই মেয়েটা 2 দিন না খায় আছে, আমি শোনার পরে আমার খুব কষ্ট লাগলো। মেয়েটা কি চাচ্ছে আপনার কাছ থেকে? মানে ওই যে তাদের সাথে ওই যে তার ভাগ্নের বাপ মা একটু খারাপ আচরণ করছে, হ্যাঁ, এজন্য রাগ করে 2 দিন ভাত খায় না। ওকে, আপনার সঙ্গে তো না বিষয়টা? না, আমার সঙ্গে না। ওকে। তো তারপর ওনার ভাগ্নে আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে করছে যে আঙ্কেল এই ঘটনা, তো আন্টি তো 2 দিন ধরে ভাত খায় না। আরও 2 দিন পার হয়ে গেল, ওই দিন আরও 2 দিন, 4 দিনের দিন। আর আমি ওই টাইমে আবার নাইট ডিউটি চলতেছে, আবার 4 দিনের দিন। হঠাৎ করে সকালবেলা ভোরে 6টার সময় আমি যে দারোগার সাথে ডিউটি করতেছি, তো 6টার দিকে দারোগা আমাদের রেস্টে দিল, মানে 8টা পর্যন্ত কিন্তু ডিউটি, 6টার সময় রেস্টে দিল। যখন কোনো জোর ঝামেলা নাই, ঈদের পরে আবার তো রেস্টে যাও, যদি কখনো কোনো সমস্যা লাগে ফোন দেওয়ার সাথে সাথে দ্রুত গতিতে নিচে নেবে আসবে কিন্তু, আর যদি না দরকার হয় তাহলে তার যাওয়া লাগবে না। ওকে, এই কথা বলে দারোগার মতন দারোগা রেস্টে গেল, আমার মতন আমরা রেস্টে আসলাম যার যার বেডে। আসলি পারে তখন হঠাৎ করে আমার একটু ঘুমের মতন আইসি, আর ফোন বাজে উঠছে আমার। আর ফোন বাজে উঠলি পারে আমি ফোনটা মানে দেখিও নি যে নাম্বার ডাকার বা রিসিভও করিনি, শুধু ফোন দেখি আমি পারাফারি করে আবার পোশাক লাগাইছি, পারাফারি করে নিচে নামতেছি। আর নিচে নেবে দেখি যে না, গাড়ির জায়গায় গাড়ি আছে, লোকজন কেউ নাই। তখন আমি ফোন বিলে তাকাইলাম যে তাহলে ফোনটা দিল কে। আর ফোন বিলে তাকা দেখি যে সেই মেয়েটার ফোন। তো লাস্টে আমি ওপরে আবার উঠে আসতেছি, আর ওই মেয়েটাকে আমি ফোন দিলাম যে এত সকালে ফোন, ঘটনা কি হয়েছে? তো বলছে যে আমি বাসা থেকে বাড়া আইছি, বাসা থেকে বেরিয়ে আইছি। বাসা থেকে বেরিয়ে আইছো মানে? তখন দাঁড়া আছি, তো এত সালে আমি কি করতে পারি? তো বলছে যে আমার সাথে একটু দেখা করে যান। তো বললাম এই মুহূর্তে দেখা করা আমি তো কিছুই বুঝতেছি না, অত বোঝার দরকার নাই, আসবে কইছি আসেন, আর যদি না আসেন তাহলে আমি যে রালিং কথা বলা অবস্থা আমি এইভাবে দৌড়া কিন্তু গাড়ির তলে যা আত্মহত্যা করবো। ওকে, এই মেয়েটা আমাকে বলতেছে। তাহলে আমি বললাম যে আগা মাথা কিছু বুঝলাম না, তুমি যে দৌড়ে যা আত্মহত্যা করবা, তোমার শখ জায়গায় তুমি আত্মহত্যা করো। তখন মানে যে ফোনে কান্না করতে লাগলো, কারণ রিয়ালি কিন্তু আমি সত্যি কথা বলতেছি, সিরিয়াসলি। তখন বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসতেছি। পরে আমি উপরে যা শার্টটা খুলে, আমার যে পোশাক পরা আছে প্যান্টের পোশাক, ওর প্যান্টের পোশাক ঠিকই আছে, বুট পরাও পায়ে আছে, আমি উপরে শুধু একটা সিভিল গেঞ্জি গায়ে দিলাম। আনজা দেখি যে হ্যাঁ উনি দাঁড়া আছে, চোখ মুখ মানে যে একদম শুকনা শুকনা লাগতেছে, দাঁড়া আছে, একটা ভ্যানিটি ব্যাগ সাইডে, এক পোশাকে, আর কোনো পোশাক তার কাছে নাই, কাপড় চোপড়ও নাই। তো আমি বলছিলাম যে কই যাবে এখন? কয় জানি না, আর আপনি কোথাও পারলে রাখেন, না পারলে পরে আমার 2 চোখ জেনে যায় সেনে যাবো, আর নইলে আত্মহত্যা করবো, আর এর জন্য দায়ী থাকবেন আপনি। দেখো আমি আবার কোন ধরনের বুদ্ধি খাটাইলে আমি তো কিছুই বুঝতেছি না। আমি কাছে না বুদ্ধি না, যেটা সত্য সেটাই বলতেছি। তো লাস্টে আমি বললাম আচ্ছা তোমার 2-4 দিন যে তুমি থাকবে এমন কোনো আত্মস্বজন বন্ধু বান্ধব আছে কিনা, তুমি সেই জায়গায় যা ওঠো, তারপর হচ্ছে কি হয় না হয় আমি পরিবেশ পরিস্থিতি ঠিক করে যদি কোথাও তোমার যাওয়া লাগে আমি সেখানে ঠিক করবো, এর আগে আমি পারতেছি না, ঠিক আছে? তুমি যতই হুমকি দাও এর আগে আমি পারতেছি না। তো লাস্টে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি এক জায়গায় যাব আমার আফার বাসায়। বললাম কেমন আপা? তখন করছে যে আমার আপন আপা। তো বললাম টাকা পয়সা কাছে কিছু আছে? যে না। তো তখন আমি 500 টাকা দিলাম হাতে ধরা, যে 500 টাকা নিয়ে যাও। এখানে একটা বিষয় আপনাকে একটু বলি, মেয়েটা এত ক্রেজি হয়ে গেছে আপনার সঙ্গে, এর আগে মেয়েটার সঙ্গে কি আপনার কোনো ওয়ার্ড দেয়া দিয়ে হয়েছে যে আপনি তাকে ভালোবাসেন বা সেও আপনাকে ভালোবাসে? আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা ছিল আপনারা ভবিষ্যতে কি করবেন না করবেন, এরকম কোনো কিছু ছিল? মানে এরকম ছিল না, কিন্তু ওই যে যখন ওইভাবে বাসা থেকে বাড়া চলে আসলো তখন মানে আমাকে এরকম চাপ সৃষ্টি করে আমাকে দায়িত্ব। মানে আপনি কি বোঝাচ্ছেন যে ওর সঙ্গে আপনার কোনো অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল ওই সময়টাতে? হ্যাঁ গড়ে উঠছিল। এটা আপনি স্বেচ্ছায় বুঝে শুনে এই লাইনে গিয়েছেন? বুঝে শুনেই, মানে ও বুঝে শুনে একাধিকবার ও বুঝে শুনে দিয়েছে, আমিও বুঝে শুনেই গেছি। তো মেয়েটার কি ওই সময়টাতে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা যেটার কারণে আপনি দায়ী বা আপনারা দুজনের এই ধরনের অনৈতিক দুর্ঘটনা ওর মধ্যে একটু ঘটেছিল, যে কারণে আপনাকে সে বাধ্য করছে হয়তো? মানে দুর্ঘটনা, এই বিষয়গুলো আপনি এখানে বলছেন না, আমাকে জিজ্ঞেস করে বের করতে হচ্ছে। হ্যাঁ বলেন। তারপর দুর্ঘটনা বলতে এই জিনিসটা পরে ওর সাথে আমি ওই সময়টাতে আপনি এবং আপনার যেই স্ত্রী, আপনাদের দুজনের সম্পর্ক তো স্বাভাবিক ছিল? হ্যাঁ স্বাভাবিক ছিল। তার মানে এই ধরনের সম্পর্কে আপনার জড়ানোর কোনো প্রয়োজনই ছিল না? প্রয়োজন ছিল না, আমি আমার স্ত্রীকে বলেও নাই।
আচ্ছা, তারপর? আর এর সাথেও আমার স্বাভাবিক ওরম ছিল, কিন্তু হঠাৎ করে আমার নাইট ডিউটি করতেছি থানাতে, আমি কথাটা আসলে এড়িয়ে গেছি বলতে সমস্যা নেই, আমি যতটুকু দরকার আমি পেয়ে গিয়েছি। তারপরে চাপ দিচ্ছিল আপনাকে? তারপর চাপ দিচ্ছিল এবং পরে আমি জানতে পারলাম যে মেয়েটা বিবাহিত। ওই চাপ দেওয়া অবস্থাতেই জানতে পারলাম? হ্যাঁ, পরে আমি জানতে পারলাম যে মেয়েটা বিবাহিত। আচ্ছা, মানে আমার সাথে যে ফোনে কথাটা বলে, ব্যস্ত থাকে, ওয়েটিং থাকে, এইটাকে কেন্দ্র করে ওনার হাজবেন্ড ওনাকে মারছে। মাইরে ওনার একটা হাত পর্যন্ত ভেঙে দিয়েছে। ওকে, ঠিক আছে। আর এই হাত ভেঙে দেওয়ার পরে ও থানায় আসছিল, আসলে পরে দারোগার কাছে বিচার সালিশ চাইছে, তখন কেস দিবে। ঠিক আছে, কেস দিলে পারে তার বাপ মা বোঝাচ্ছে, তার স্বামীও ভুল স্বীকার করতেছে। ঠিক আছে, তখন ওই টাইমে আর আমাকে আবার জিগাচ্ছে যে কি করব। ঠিক আছে, তখন আমি বললাম যে দেখো, হ্যাঁ আমাকে সবাক চেনে জানে, আমি তোমার ফেস হতে পারবো না, তুমি যেটা করার দারোগার সাথে করতো, আর যদি কোনো কিছু বলা লাগে আমি ফোনের মাধ্যমে বলবো, কিন্তু আমি তোমার সামনে ফেস হতে পারতেছি না, যেহেতু না ভাই সবাক চেনে জানে বা তোমার হাজবেন্ডও আমাকে চেনে, আমি ফেস হওয়া যদি কোনো কিছু বলি আমাকে হয়তো টার্গেট করবে। ঠিক আছে, অতএব আমি এত কিছু বলতে পারবো না। দেখছো যে তাহলে আমি কি করবো? তোমাকে যেহেতু হাত ভাঙিছে, মারধর করছে, বা এর আগেও যত দিন আমার সাথে ওই মেয়েটা উঠা বসা করছে, মিশিছে, ততদিনই আমাকে বলছে যে সে খুব নির্যাতনে আছে, তার স্বামী তাকে মারধর করে, অত্যাচার করে, তার স্বামী মদ গাঁজা খায়। ঠিক আছে, ঠিকভাবে সংসারে খরচ খান্তি দেয় না, বা তাকে এক সময় হচ্ছে গান ভয় দেখায় গলায় চাকু ঠেকায় তাকে বিয়ে করছিল, তার বাপেকে উঠায় নিয়ে যা, মানে এইরকম গল্প আমার কাছে বলছে। মানে যখন বিয়ে কথাটা ফাঁস হয়ে গেছে তখন এইগুলো আমার কাছে বলছে। ঠিক আছে, তখন ওই কথাগুলো আমি মন প্রাণ দিয়ে মানে বিশ্বাস করছি যে হইতেও পারে। ওই হাত ভাঙা অবস্থায় তখন আমাকে বলে যে আমি কি করব, মামলা দেবো কিনা। কারণ সেটা তোমার ব্যাপার, তুমি যেহেতু বলো যে তোমাকে নির্যাতন করে, মারধর করে, তখন যদি তুমি মত করো যে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাইবার চাই, তাহলে এই সুযোগে তুমি ওকে মামলা দিতে পারো। আর যদি মত করো যে না, যা হওয়ার জীবনে ঘটে গেছে, তাহলে তোমার মতন তুমি মিল হয়ে যাও ওর সাথে, আর আমার সাথে যেটুক তুমি মিশিছাও চলিছাও ওইটা মনের থেকে ভুলে যাও আজকের থেকে, আর আমি তোমার কাছে আল্লাহর রাস্তা থেকে মাফ চাই, যেটা হওয়ার হয়েছে তুমি আমাকেও মাফ করে দাও। বললে পারে তখন কান্নাকাটি করে, আমি কোনটাই করবো বলে আমি আত্মহত্যা করবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার আত্মহত্যা করার দরকার নাই, তুমি মামলা দাও, আর এই মামলা দেওয়ার পরে কি হয় না হয় সেটা পরের হিসাব, আর এরপরে তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার, যাও। মানে এইভাবে আমি অটোমেটিক শিকারে চলে গেছি। প্রায় 7 দিন 8 দিন থাকে। 8 দিনের দিন আমাকে ফোনে তো কথাবার্তা যোগাযোগ চলতেছে, 8 দিনের দিন আমাকে আবার ফোন দিছে, দেখো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। তো বললাম যে পারলে আসো, না পারলে দরকার নেই। পরে হন্যা এসে আমার সাথে সাক্ষাৎ করে আবার ওরা আবার বাসাতে যায়। গেলি পারে আমি ওকে বললাম যে আমি কিন্তু বাড়ি যাচ্ছি, ঈদের যারা ছুটিতে গেছি তারা যথারীতি ঘুরে চলে আইছে, আমি বাড়িতে যাব। তো করছে যে কদিনকার ছুটি? যে থাকবো 10 দিন। তো লাস্টে করছে যে এতদিন আমি কেমনে থাকবো? যে তোমার আফার বাসা আইসা, যেমনি কয়েকদিন থাকতে চাও সেইভাবেই থাকবা। ঠিক আছে, তো বললাম ফোনে তো যোগাযোগ চলবেই, তবে একটা কথা, আমি যতক্ষণ আমি ফোন না ধরি, হয়তো একটা বা 2টা কল দিলেও এর পরবর্তীতে আমাকে আর কল দিও না, আমি বাদ যাওয়ার পরে। তাও আমি যখন সময় সুযোগ পাই কথা বলবো। তো করছে না, অত বুঝি না, আমার ঘন্টায় ঘন্টায় কথা বলা লাগবে। তো বললাম ঘন্টা আমি কথা বলতে পারবো না। তো বললাম তাহলে তোমার ওই বিকালবেলা অথবা উনি কি তখন মামলা করেছে না করেনি? ওনা ওর স্বামীর নামে মামলা করে দিচ্ছে। মামলা করে দিচ্ছে। তো স্বামী কোথায়? স্বামী যথারীতি তখন জেলখানাতে চলে গেছে। আচ্ছা, তার মানে এখানে যদি একটা বিষয় আমরা বলি, এটা একটা অমূলক হবে কিনা আমি জানি না, যে মহিলাটা আপনার কথা অনুযায়ী আগে থেকে মাস্টার প্ল্যান ছিল, আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এই কারণে যাতে করে ওনার স্বামীকে সে মামলা দিতে পারে বা শায়েস্তা করতে পারে। কারণ এটা হয়তো ওনার প্ল্যান ছিল। আমাদের জায়গা থেকে বিষয়টা এরকমই মনে করাটা যুক্তিযুক্ত কিনা, এটা আমি জাস্ট একটা প্রশ্ন রাখলাম। আমার মনে হচ্ছে যে এটা প্ল্যানটা ওর মাস্টার প্ল্যান ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আর যেহেতু এখানে ভিকটিম, মানে আপনি যদি বলেন যে ভিকটিম ঠিক বলবো না, যাকে নিয়ে আপনি গল্পটা করছেন সে উপস্থিত নাই এবং তার নাম পরিচয় সবকিছু আমরা এখানে গোপন রেখেছি সে কারণে, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। ইভেন আপনার নাম পরিচয় আমরা গোপন রেখেছি, আমরা শুধু মূল ঘটনাকে তুলে ধরতে চাই, আমরা আসলে কারো দিকে আঙ্গুল বাড়াতে চাই না। আমরা বলতে চাই একটাই কারণে, যে যেই অবস্থায় যাক না কেন, উনি যতটুকু দোষ করেছে বা করেনি, বা আপনি যতটুকু করেছেন বা করেননি, সাফারার আপনারা দুজনেরই হয়েছেন, ভিকটিম আপনারা দুজনেই হয়েছেন, এরকম যাতে কেউ না করে। বাট সেই ভিকটিমেশনটা আসলে কি সেটা আমরা একটু সামনে থেকে এই জন্য আমি বিষয়টা বলতে চাচ্ছি। তারপরে কি হলো যে এইভাবে তখন ওনাকে কি নারী শিশু নির্যাতন আইনে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে উনি ওই কেসে ফাঁসে গেছে জেলে। তখন উনি জেলে, আর উনি ওইভাবে যাওয়ার আফার বাসাতে। ঠিক আছে, তো তখন আমি আফার বাসা থাকলে পারে আমার মতন আমি বাড়িতে ছুটি আমার শেষ না হতেই ও আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে দেখা করার জন্য বা আসার জন্য। তখন আমার ছুটি হাতে 3 দিন থাকা অবস্থায়, মানে এখনো 3 দিন ছুটি আছেই থাকা অবস্থায়, আমি মানে চলে আসতেছি, ঢাকা আসবো। ঠিক আছে, এখন আমার ওয়াইফ কয় যে এখনো 3-4 দিন রয়েছে, তুমি কৃষক যাবে ঢাকা?
এমনিতেই দরকার আছে। এমনিতে দরকার আছে মানে কই যাবা? তো বললাম যে একটু গাজীপুর যাব। তখন গাজীপুর কিসব? তো গাজীপুর আমার এক বন্ধু থাকে, তখন ওর কাছে যাব। আর এর মধ্যে আবার ওনার আফার বাসা উনি থাকবে না, খুব অস্থির হয়ে উঠছে। আমাকে বলতেছে যে কোনো জায়গায় আমাকে রাখার বুদ্ধি করো, নইলে আমি কিন্তু এখানে থাকতে পারতেছি না। ঠিক আছে, ওর কাছে আমি আবার ফোন দিয়ে বিষয়গুলো ভাঙিয়ে বললাম, পুরো হিস্টোরি বলে করলাম যে দোস্ত এই ঘটনা, আমি মেয়েটাকে তোর কাছে পাঠাচ্ছি, পাঠালে পরে তুই ওখানে রাখার ব্যবস্থা করে একটা যথারীতি একটা রুম ঠিক কর, সেই রুমে আবার তো একটা মানুষ বসবাস করতে যা যা লাগে সবকিছু তোর এভরিথিং করা লাগবে। আর এর মধ্যে আমি 1,500 টাকা পাঠা দিচ্ছি, আর বাদ বাকি যা লাগে তুই সার, আমি এসে দেখা সাক্ষাৎ করে ওইটা আমি তো মেকআপ করে দেবো না টাকাটা। ঠিক আছে, ও আমাকে বলতেছে এত বড় রিস্ক লিখছো, মেয়েটা কি বিয়ে করছিস নাকি? দেখলাম যে না, আমি বিয়ে করি নাই এখনো, মানে ওই মুহূর্তে আমি তখনও বিয়ে করি নাই। তো ও আমাকে বলছে যে বিয়ে করার দরকার না, আমি এমনিতে স্বামী পরিচয় হিসেবে থাকবে। ঠিক আছে, তো পরে বলছে যে এত বড় রিস্ক লওয়া না, ঠিক হচ্ছে না। বললাম যে না, ও আমাকে খুব ভালোবাসে, এতটাই ও ভালোবাসে আমাকে যে আমাকে ছাড়া ও কিছুতেই 1 মিনিটের জন্য ভুলে থাকতে পারে না, বা আমি ওইভাবে জড়িয়ে গেছি। অতএব আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে ও আমার কোনো সমস্যা করবে না। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করবো না, তুই আয়, এখন দরকার হলে কাবিল কালমাই করে তোরা থাকিস, সেটা দেখা যাবে নি। ঠিক আছে, আমি আমার ওই বন্ধুর নাম্বার দিলাম, আমার সেই গার্লফ্রেন্ডটাকে, প্রেমিকাকে। ঠিক আছে, নাম্বার দিলাম, কমে এই নাম্বারে যোগাযোগ করে তুমি অমুক জায়গা যাও, গেলি পারে ও সব কিছু ব্যবস্থা করবি, আর পারলে পারে তোমার আফার থেকে কিছু টাকা নিয়ে যাও। তো তখন ওর আফার কাছে টাকা চাইছে, তখন ওর আফা দিবের চায় নাই, বলছে করে যাবো, কাজে অমুক জায়গায় যাবো, এক জায়গায় আমি আলাদা হয়ে থাকবো, কারণ ও জেলে থেকে বাড়া এসে আমাকে তো খুঁজবি বা মারার চেষ্টা করবি, আমি আর মিরপুরে ফিরে যাবো না, আমি জেনে পারি এর তোর ফাঁকে থেকে চাকরি বাকরি করে আমার মতন আমি চলবো। তখন ওর আফা কইছে আচ্ছা ঠিক আছে যা। কলিপায় তখন ওর আফা আবার মাঝখান থেকে করছে কি, ওই 3,000 টাকা দিয়ে ওর গলায় একটা স্বর্ণের চেন ছিল, 17,000 টাকা দাম, ওই চেনটা ওই 3,000 টাকা দিয়ে ওর আফা রেখে দিয়েছে, কইছে যে কোনে যাচ্ছিস, হারা মারা যাবে না, আমার কাছে থুয়ে যা। এই কয়া রেখে দিছে। তখন আমার ওই বন্ধুর ঠিকানা দিয়েছি, সে নিয়ে ও যা উপস্থিত হয়েছে, আর আমার বন্ধু ওইভাবে বলা আছে সেইভাবে সবকিছু ঠিক করছে। পরে আমি বাড়ির থেকে 2 দিন হাতে সময় থাকার পরে, এইভাবে ঘরে 2 দিন আরো পাস হয়ে গেল, 2 দিন হাতে সময় থাকার পরে আমি গাজীপুর আসলাম। আসে আমি সেই বাসায় উঠলাম। তো এই বিষয়টা কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এখানে তো আমি দীর্ঘদিন থাকি, দোকানদারি করি, তো যেভাবে হোক গোপনে আমি বিয়ে পড়া দিচ্ছি। ঠিক আছে, দরকার হলে আগামী 2-1 মাসের বেশি ডেট দিয়ে পড়া দিচ্ছি। ঠিক আছে, সমস্যা না হয় তাহলে তোরও কোনো সমস্যা হবে না, আমারও কোনো সমস্যা হবে না। পরে আমি বিষয়টা আমার প্রেমিকাকে বললাম যে এই ঘটনা কিন্তু এই পর্যায়ে গেছে, তো তুমি কি কাউকে কোনো কিছু মুখ খুলছো নাকি, যে এই বিষয়ে যে আমরা স্বামী স্ত্রী না? কয় না, আমি তো এগুলো কাউকে মুখ খুলি নেই। তো ও আবার একটু দেখতে শুনতে মানে সাইডটা হালকা পাতলা, মানে তো মানে আমার কাছে একটু মানে যে ওনাকে ছোট ছোট মনে হয়। ঠিক আছে, তো পরে বন্ধুর কথা অনুসারে আমি বন্ধুর সাথে যা দেখা করলাম, দেখা করলে পারে তখন ভাঙে চুরে বললো এই ঘটনা, তো তুই ও লিয়া কাজী অফিসে চল। তো তখন লাস্টে আমি দেখলাম যে যেহেতু বিপদে পড়ে গেছি, আর যে পথে পাওয়া দিছি, এখন এটা যদি না করি তাহলে দেখা যাচ্ছে এইরকম থাকলে পারে আরো বড় ধরনের বিপদ হইতে পারে, মানে এরকম আমার একটা মনে চিন্তা ভাবনা আসলো। পরে ওরে লিয়া কাজী অফিসে যায় বিয়ে করলাম। বিয়ে করে পরে আমি বাসায় এসে আমি ওরে বললাম যে শোনো, এতদিন একরকম ছিলাও, এখন একরকম হলো। ঠিক আছে, আর আমি তোমাকে কিছু কিছু কথা বলবো, কথাগুলো কিন্তু তোমার মনোযোগ দিয়ে শুনতে হবে বা করতে হবে। আল্লাহর হাদিস কোরআন মানে কিন্তু এখন তোমাকে বিয়ে করছি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। ঠিক আছে, তো এখন আমার আদেশ নির্দেশ অনুসারে তোমাকে চলতে হবে। আর ওই কারোর সাথে ফোনে টোনে কোনো কথাবার্তা বলা যাবে না। ওর আবার একটা বদ অভ্যেস আছে কি, ও মানে যে কোনো লোকের সাথে পরিচয় হলে ফিরিলি মানে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের সাথে ফোনে যোগাযোগ করে কথাবার্তা বলে। ঠিক আছে, ওর হাজবেন্ড কি কোনো ডিভোর্স দিয়েছিলেন তার আগে? আর ওর হাজবেন্ড ডিভোর্স ওই মুহূর্তে দেয় নাই। তার মানে এটা তো আপনি তো লিগ্যালি আপনিও ফেসে যান, লিগ্যালি আইনগতভাবে আমিও ফেসে যাই। আপনিও আপনার স্ত্রীর কাছ থেকে পারমিশন নেননি তখন? না, আমি স্ত্রীর কাছ থেকে পারমিশন নেইনি বা স্ত্রী বলেও নেই। এক কাজ করা যায়, এখন তুমি যে ওটাকে তোমার ডিভোর্স দিতে হবে। ঠিক আছে, কয় হ্যাঁ ডিভোর্স দেবো। তখন ওই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না খুব একটা, না থাকলে পারে মাসখানেক পরে ওনার ওই স্বামীকে ডিভোর্স দেওয়া হয়। ডিভোর্স তখন উনি জেলে? হ্যাঁ, তখনও উনি জেলে। আর ডিভোর্স দেওয়া হলে পারে তখন ডিভোর্সের কাগজ যথারীতি চলে গেল। আর এর মধ্যে কিন্তু দেখতে দেখতে পাড়ায় ওই নতুন বাসা নিয়ে আমার কিন্তু 17-18 দিন চলতেছে। ঠিক আছে, মানে নতুন অবস্থায় 17-18 দিন চলতেছে। এই 17-18 দিনের মধ্যে হয়তো আমার বলা আগেই উচিত ছিল যে ওর বাপ মা আর খোঁজ করে নাই। এই 17-18 দিনের মধ্যে মেয়ে কোথায় গেল খোঁজ করে নাই। ঠিক আছে, 20 দিন নাকি 21 দিনের মাথায় ওনার সেই ভাগ্নি ওনার
মাইক দিয়ে আমার সাথে কথা বলাচ্ছে আমার ফোন নাম্বারে, আর ওর কাছে ফোন নাম্বার আছে, কথা বলাচ্ছে। তখন করছে যে আঙ্কেল নানি কথা বলবে। কি কথা বলবে? ও কয় যে কথা বলেন। তখন আমার সাথে কথা বললো, অনেক কথাটা তাই বললো। আর বাবা আমার মেয়ে কই রাখছাও, কি হয়েছে, আমার মেয়ে কোথায় রাখছাও বলো, না হলে ভাই কিন্তু আমি তোমার নামে মামলা করবো। কারণ সেটা আপনার ব্যাপার, আপনার মামলা করেন আর যা করেন সেটা আপনার ব্যাপার। আপনার মেয়ে কই গেছে না গেছে আমি কেমনে বুঝবো? ঠিক আছে, আপনার মেয়েকে আমার সাথে আইছে, কেউ কোনো সাক্ষী প্রমাণ আছে না কেউ বলেইছে? কয়ে না তোমার সাথে কথা টথা বলে আমরা অনেক আগের থেকেই শুনছিলাম, টের পাইছিলাম, তা আমাদের দৃঢ় বিশ্বাস তোমার কাছেই আছে। ঠিক আছে, আমি যে থানায় ডিউটি করতেছি, এসে দেখেন যে আমার কাছে আছে কিনা আছে। তা আমি আবার এই থানায় ডিউটি করি, সময় সুযোগ পাইলে আমি ওখানে যা সাক্ষাৎ করে আসি, আবার এসে থানায় ডিউটি ধরি, এইভাবে যাতায়াত করি। পরে ওনার মা আর পাত্তা পাইল না আমার কথায়, পাত্তা না পাইলে পরে এইভাবে পরে একে একে 2-3 মাস পার হয়ে চলে যাচ্ছে। যাওয়ার পর তখন আমার মনের মধ্যে বারবার খালি মানে যাবার ধোকা পারিবার লিখতেছে যে মানুষের বিপদ আপদ অসুখ বিসুখ হইতেই পারে। তখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, একতে এক বিপদের কাজ করে থইলাম, আবার যদি এরকম বিপদ হয় তাহলে তো আমি কঠিন আকারে আমি ফাঁসে যাব। অতএব তার বাপ মাকে আমার ভাঙে চুরে বলা উচিত। ঠিক আছে, আমার এই দ্বিতীয় যে ওয়াইফ, এর আমি বললাম যে এই ঘটনা বিষয়টা তোমার বাপ মার সাথে মনে হয় শেয়ার করাটাই ভালো হবে। ঠিক আছে, তখন করছে যে না আরো কিছুদিন যাক। কম যে না আরো কিছুদিন যাক না, এখন আজ 3 মাস চলতেছে, তুমি এখন পর্যন্ত চাকরি করবে বলে এখন পর্যন্ত কোনো চাকরি ঢুকতে পারো নাই। বা আমি হচ্ছে কেন আমার বাড়িতে আগে দেখা যাচ্ছে যে 10-15 হাজার 16,000 টাকা বাইট পাঠাইছি, আর ওই 15-16 হাজার টাকা আমি বাইট পাঠাতে পারতেছি না। বাইট পাঠাচ্ছি কত 10,000 11,000, আছে মাঝখানে কিন্তু আমার 5-6 হাজার টাকা খায়া গেছে। আর এই 5-6 হাজার কিন্তু তোমার পিছনে ব্যয় হচ্ছে। অতএব আমি ওদিকেও আমি ধরা খাওয়া যাচ্ছে আস্তে আস্তে। তোমার এই বিষয়টা মনে হয় আলোচনা করে ভাঙে শেয়ার হওয়াটাই ভালো। তাছাড়া তোমার বাপ মাও কি বলে সেটাও শোনা যায়, আর তুমি অচিরেই চেষ্টা করো যে কোনো জায়গায় চাকরি ঢোকার জন্য। তখন আমার বন্ধুকে আমি একটু চাপ দিলাম, দোস্ত একটা চাকরি বাকরি যে কোনোভাবে দেখতো, কাউকে ধরে মরে ব্যবস্থা করে দেওয়া যায় নাকি কোনো গার্মেন্টসে, নইলে তো আমি ফাঁসে যাবো। আচ্ছা ব্যবস্থা করবো না। এভাবে যাই হোক, আমার এই বন্ধুর আর এক বন্ধুর মারফতে চাকরি দিয়ে দেয়। ফোন নাম্বারটা আমার দ্বিতীয় ওয়াইফের কাছে থাকে। ঠিক আছে, দিয়ে চাকরি বাকরি করতেছে, খুব আনন্দ খুশিতে আছে, আমিও আনন্দ খুশিতে যাতায়াত করতেছি। আর পরে ওর ফোনে আমি মাঝে সাঝে ব্যস্ত পাই। তখন আমি কই যে কি ব্যাপার, ব্যস্ত কার সাথে কথা বলো? কয় যে আপার কাছে ফোন দিয়েছিলাম, আবার কয় মার কাছে ফোন দিয়েছিলাম। আমি আর কিছু মনে করি না, যাই গিয়া। ওরা আমি যখন বাসায় যাই তখন দেখি যে ওর ফোন আমি আবার চেক করি। ঠিক আছে, যে কে বাপ মায়ের সাথে তুই কথা বলবি না, অথচ বারবার কথা বলতেছিস ঘটনা কেন, চেক করে একটা নাম্বার আমি পাই। সেই নাম্বারটা মনে তো আমার মোবাইলে আমি সেভ করে রাখি। সেভ করে রাখলে পরে শুধু ভি দিয়ে সেভ করে রাখছি, অন্য কিছু আর না। ওকে আমি বলেও নেই, না বললে তখন মাঝে সাঝে ওই নাম্বারে আমি কথা বলা দেখি, ওয়েটিং দেখি, ব্যস্ত দেখি। তখন আমি জিজ্ঞাসা করলাম আসলে এই নাম্বারটা কার, আমাকে সত্যি করে বলো তো। তোর কাছে যে আমার ভাইয়ের। কেমন ভাই? খালাতো ভাই। কোথায় থাকে? বিদেশ থাকে। তো বিদেশ থাকে তো দেখতেছি দেশি নাম্বার, বাংলাদেশে আইছে। আচ্ছা ভালো কথা, তাও কিছু মনে করলাম না। এখন ওপনে দেখি যে আমার সামনেই কথা বলে, ইরকি রহস্য করে, হাসাহাসি অনেক কিছু। তখন আস্তে আস্তে কেমন যেন আমার মাইন্ডে লেগে গেল। ঠিক আছে, তখন আমি আবার একটু আস্তে আস্তে কঠোর হইলাম, কারণ যে দেখো এমন কিছু করো না যে তোমার আমার সম্পর্কটা কিন্তু জটিল হয়ে যাবে বা রাগারাগি হবে, কালাকালি হবে, এরকম কিন্তু আমি চাই না। যদিও তোমার ভাই হয়ে থাকে স্বাভাবিকভাবে কথা বলো, আর বেশি কথা বলার দরকার নাই। আর যদি অন্য কেউ হয়ে থাকে একদম মনের থেকে কাটিয়ে হেলা দাও। তো বলছে যে না, আমি যেদিন থেকে বাড়ি ছাড়ছি সেদিন থেকে আমার দুশ্চিন্তা আর ওইসব চিন্তা ভাবনা আমার মনের মধ্যে নাই। আমার আবার এই দিকে চাকরি, ওই যে বললাম যে আনসারের চাকরি করবে লাগলে পারে আপনার 3 বছর পর প্রত্যাহার হয়, 6 মাস 1 বছর বসে থাকলে চাকরি পাই না, বেকার থাকা লাগে। তখন এই 1 বছর আবার আমি গাজীপুরে যায় আমিও নতুন করে এক জায়গায় চাকরি নিলাম, নিয়ে ওর সাথে ওইভাবে চলতেছি, কোনো সমস্যা নাই। তো হঠাৎ করে 2-4 মাস চাকরি করার পরে আমি বাড়ি গেলাম, যেমন হয় 2 দিন থাকলাম, কারণ পার্সোনাল কোম্পানির চাকরি ছুটি পাওয়া যায় না। ওরা আবার এসে চাকরি করতেছি, তো যার আন্ডারে কাজ করতেছি তার সাথে সাধারণ কথা নিয়ে তর্ক বিতর্ক লাগে আমার এমন পর্যায়ে চলে গেল যে আমার চাকরি মানে রিজাইন দিতে হলো সেই জায়গাতে। তখন আমার 5 মাস চাকরি করার পরে আমি ওই চাকরি রিজাইন দিলাম। রিজাইনটা আমি বাড়িতে গেলাম, বাড়িতে গেলেই পারে বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ থাকলাম। 1 সপ্তাহ থাকার পরে আবার আমি ঢাকা আসলাম। স্ত্রী গুলো যে তুমি বলে ছুটির মাটি পাও না, আবার 1 সপ্তাহ কেমনে থাকলো? দেখলাম দিছে কোম্পানি 1 সপ্তাহ ছুটি দিছিল, মানে তাও প্যাচটা আমি বুঝতে দেয়নি, না বুঝতে দিয়ে আমার মতন আমি চলে আসছি। আসে তখন চেষ্টা করছি হেনে ওখানে চাকরির জন্য, পরে সহজে চাকরি হয় না, না হলে পরে তখন চিন্তা করলাম বসে থেকে তো চলবি না। তখন আমি আবার টেইলার্সের কাজ তো যে আমার পূর্বে জানাইছিল, তখন ওই টেইলার্সের দোকানে আমি আবার কাজ করে লাগলাম। ওখানে পরিচিত দোকানে ইয়ে করে বন্ধু কয়টা দিল, কাজ করতেছি, চলতেছি করে এভাবে চলতেছি। বাড়িতে যাচ্ছি, এর কাছেও থাকতেছি, বাড়িতেও যাচ্ছি, এরকম চলতেছি। চলতে চলতে হঠাৎ করে আমি বাদ যা
তার মধ্যে আমার দেশে আবার ধান কাটা লাগলো, আমি ধান কাটার মধ্যে আছি, এখন ইনি এইদিকের মতনে আছে, তখন আমাকে বারবার ফোন দেয়, আমি সময় মতন ফোন ধরতে পারি, অনেক সময় ধরতে পারি না, তখন বললাম যে ধান কাটায় ব্যস্ত আছি, আমি সময় সুযোগ করে সন্ধ্যার দিকে কথা বলবো, তাছাড়া বলা সম্ভব না, ঠিক আছে। তখন আস্তে আস্তে ও এইদিকে যে সব বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে তাদের সাথে মানে ফ্রিলি রিলেশন আরো বেশি হয়ে গেছে, আর আমাকে আস্তে আস্তে মানে কেমন যেন এড়িয়ে যাচ্ছে, তখন আমি এই জিনিসটা অনেকটা বুঝতে পারে, তখন আমি ওকে বললাম যে বিষয়টা কেমন যেন দেখাচ্ছে, তো বলছে যে না ওটা কিছুই না। দেখলাম কিছু নাতে আমি তো এরকম আগের মতন কথাও পাচ্ছি না বা দেখার সাথেও পাচ্ছি না, তোমার ফোনে ব্যস্ত ওয়েটিং এত, আমি তো বুঝি আসে না। তো বলছে যে বোঝা লাগবে না, আপনার মতন আপনার সুখী থাকলেই হলো, আমার যা কে না হয়, মানে তেরা কথা কবে লাগলো। বাড়ি থেকে আমি আবার জোর করেই আবার ঢাকা আসলি পারে, তার মধ্যে আবার রোজা বাঁধতে গেল, রোজা বাঁধলি পারে, রোজার মধ্যে এসে আমি টেলার্সের কাজ করতেছি আবার করে বললি ভাই, তখন আমার বাড়িতে আবার গরু বাছুর আছে, মানে একটা ষাঁড় গরু বিক্রি করবো, সেই ষাঁড় গরুটা আবার দড়ি মরি ছিঁড়ে যায়, একদিন নাকি বাড়িতে অন্যায় করছে, আমার বউ কান্না করবে লাগলো। আবার টেলার্সের কাজ বাদ দিয়ে আবার আমি বাড়িতে গেলাম, যা গরু ডালিয়ে পরিচালনা করতেছি, আর এর সাথে ফোনে যোগাযোগ থাকতেছে, কিন্তু আমাকে মানে আর আস্তে আস্তে খালি মানে এড়িয়ে যাচ্ছে, যে আসলে ও কি করতেছে আমি বুঝে উঠতে পারতেছি না। তো আমি ফোন দিলাম ওর সেটে, ফোন দিলি পারে ফোন কাটে দিল, পরে আবার ফোন দিলাম বিকাল 4টার দিকে, মানে প্রথম ফোন দিলাম কাটে দিল, দ্বিতীয় ফোন দিলাম ধরলি পারে, এখন অন্য আবার আউট একটা ছেলে কথা বলে ওর ফোনেতে। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে কিরে, আমার ওয়াইফের ফোনে অন্য ছেলে ধরে কথা বললো, ঘটনা কি? তখন আমি ভালোভাবে বলতেছি যে ভাই কে বলছিলেন? তখন আমাকে বলে যে তুই কে, এই ডাইরেক্ট এইভাবে করছে যে তুই কে। তখন বললাম যে তুই কে, আবার কোন ধরনের কথা বললেন ভাই? ওর কাছে ফোন দিছে, ও আমাকে হ্যালো করছে যে আমি পরে কথা কই মানে তুমি এখন কই, আর এরাই বা কারা? আমি তোমাকে সব পরে বলতেছি। তো তখন এই ফোন কাটে দিয়ে পরে আবার ফোন ধরে না, তখন সন্ধ্যা 7টার দিকে ফোন দিলে পরে কান্নাকাটি করলে পরে বললাম যে কি হয়েছে, কান্নাকাটি করো কে? করছে যে আমার ফোন তাই কেড়ে লিছে। কে কেড়ে লিছে? ওই যে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম আর ওই ছেলেরা আমার ফোন কেড়ে লিছে। ওকে। তো তখন আমি বললাম যে কেমনে তুমি বেড়াইতে গেলে আর তার ফোন কেড়ে নিল, এদের তুমি চেনো না জানো না, এর সাথে অন্য কোনো রিলেশন তোমার গড়ে উঠছে? তুমি সত্যি করে বলো তো, কারণ তোমাকে কিন্তু আমি যতই বিশ্বাস করি ভালোবাসি, এরপরে যদি তুমি কোনো কিছু করো তখন কিন্তু বিশ্বাসটা আমার নষ্ট হয়ে যাবে। তো পরে করছে যে না তেমন কিছু না। তো আচ্ছা ভালো। তো পরে সেদিন গেল, তার পরের দিন রাত 2টার সময় আমাকে ফোন দিছে, রাত 2টার সময় ফোন দিয়ে আর হাওমা করে কান্নাকাটি করতেছে। যে কি হয়েছে? তখন আমি দেশে না পাই, আমি রাতের বেলায় আমি ফোন ধরলাম, এখানে মেলা দিন আসো না যাও না, আমার যে কি বিপদ হচ্ছে কি সমস্যা আছে সেটা আমি জানি আর উপর আল্লাহ জানে, আমি আত্মহত্যা করবো, বিষ খাবো, তাছাড়া আমার বাঁচার উপায় নাই। বললাম কেন? আজকে আমি বাইরে বেড়াইছি আর অন্য এক ভাড়াটিয়া আমার দুর্নাম্বাই করছে যে আমার রুম থেকে লোক বাড়া গেছে, আমার রুমে কেউ না আসছিল। তখন আমি বললাম যে এবার কোন ধরনের কথা বললা? তো বলছে যে হ্যাঁ কথাই বলতেছে, তুমি তোমার বন্দুক তাড়াতাড়ি আমার বাসায় পাঠাও, ও এসে এই মুহূর্তে মোকাবেলা করে থুয়ে যায়। ঠিক আছে। পরে যাই হোক আমি আমার বন্দুক ফোন দিলাম অত রাতেই, মানে ও ফোন দিছে এর আগেই আমার আগ দিয়ে, কিন্তু ওর ফোনটা ধরে নাই। দেখলাম যে এই কথা শুনতেছি, একটু যা আসলে ঘটনাটা কি একটু দেখে আয়, আর দরকার হলে বাসায় যা শাসা মাসা থুয়ে আয়, আর আমি 2-1 দিনের মধ্যে আমি সময় সুযোগ করে আসতেছি, কি হয়তো আছে দেখতেছি। আর আমার বন্ধু হনে আবার দীর্ঘদিন থাকে, তো প্রায় 15 বছর ধরে আমার ওই বন্ধু একই জায়গায় থাকে, দোকানদারি করে, মানে ভালো চেন পরিচিত আর কি। তো তখন চুপচাপ আছে থাকলে পারে। আমি তখন 3 দিন পরে আমি গাজীপুরে আবার আসি, গান শুনলে আস্তে আস্তে উড়ে তারা শুনে যে হ্যাঁ ঘটনাগুলো সত্য, যে ওই যে ফোন ক্যারি লিছে, একটা ছেলের সাথে রিলেশন আবার করে গড়ে উঠছে, বা কেউ তার রুমে আসছে, এটাও সত্য। তখন শুনে মনে হয় আমি মানে একদম মরে গেলাম যে কি শুনলাম। কিন্তু আমি আমার দ্বিতীয় স্ত্রীকে খালি বললাম যে তুমি মনে হয় আমার বিশ্বাসের অমর্যাদা করতেছো, আর এই অমর্যাদা নিয়ে বাইসে থাকা মনে হয় আমার হবে না। আমি তোমাকে একদিনই বলছিলাম যে আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু এই ভালোবাসার দুঃখ কষ্ট তো আমি সহ্য করতে পারি না। এই আমার কিনে বিরে কাটে আমার মাথা ছয় মাটি ছয়, বিশ্বাস করা এগুলো কিচ্ছু করি নেই। তো বললাম ঠিক আছে করো নাই, ভালো কথা, আমি মানে নিলাম, কিন্তু মনের ভুলেও তোমার ফোনে তোমার নাম্বার, আমার নাম্বার, আর আমার বন্ধুর নাম্বার, আর তোমার আফা, আর তোমার বাপ মা, এই 3-4 জনের নাম্বার ছাড়া দ্বিতীয় কারোর নাম্বার থাকবে না, এই মুহূর্তে তোমার ডিলিট করতে হবে, ডিলিট করো। তো লাস্টে কাজে না ডিলিটের দরকার নেই, তুমি নতুন সিম আমাকে কিনে দাও, আমি নতুন সিম ব্যবহার করবো। এই ওনাকে আমি নতুন সিম কিনে দিলাম, নতুন সিম ব্যবহার করলো।
ভালো নতুন সিম কিনলো, দিলাম, ব্যবহার করতেছে। পরে আবার 1-2 মাস ভালোই চলতেছে। পরে 1-2 মাস পর আবার দেখি ওই সেই সব যেসব পুরাতন নাম্বারগুলো দেখছি ওইগুলো আবার দেখি ওর ফোনে যথারীতি চলে আসছে নতুন সিমে। আর তারপরে কি আপনি ওনাকে আবার ওই অবস্থায় পাইছেন? আবার ওই অবস্থা আমি সব ভুল স্বীকার করে মাপ চাপ চাইলে আমি আবার গ্রহণ করলাম ওই অবস্থায়। তারপরে কি আপনি আবারও দেখেছেন একই অবস্থা? আবার দেখি ওই একই অবস্থা। ততদিন ওনার হাজবেন্ড তো না, ঠিক ওনার আগের যে হাজবেন্ড ছিল, ওনার আগে কি মামলা থেকে বের হয়েছে, মানে জামিন পেয়েছে? না, ওনার আগের হাজবেন্ড তারপরে 5-6 মাস পরে জামিন পাইছে। জামিন পাওয়ার পরে কি হয়? জামিন পাওয়ার পরে সে আমাকে বারবার আমাকে স্মরণ করে, বারবার আমাকে ফোন দেয়, মানে আমার নাম্বার যে কোনো কায়দায় পাইছে, সে সংগ্রহ করছে। তো তখন আমি বারবার তার কাছে মিথ্যে কথা বলি যে না আমি আসলে চিনি না, জানি না। আর এর বাপ মা আমাকে বলে যে বাবা মনে আইসো, ফাঁকেই থাকো, এইদিকে কখনো আইসো না, ও কিন্তু পাগলা হয়ে গেছে, খুঁজতেছে, তোমার ঘরে পালি মারি ধরে কিচ্ছু থবে না, ঠিক আছে? এই কথা বলে তাকে তখন আমার ওয়াইফিক বলি যে দেখো তাহলে এই পাগলামো বাদ দিয়ে সেইভাবে কিন্তু চলো, কারণ হেনা আমার কাছে এই পাগলামো করবে, আবার হনে এক পাগলামো করে থুয়ে আইসে, এখন কিন্তু বিপদ কিন্তু দুই দিকে। অতএব সেইভাবে ঠান্ডা মাথায় সেইভাবে চলো, এইসব আজে বাজে চিন্তা ভাবনা বাদ দাও। কারণ আমি ওগুলো আর জীবনেও করবো না, ভুল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরে এখন ও আমাকে একদিন চাপ সৃষ্টি করলো ওর দেশে যাওয়ার জন্য, আমার দেশে যাবো। তখন আমি বললাম যে তোমার দেশে যাবে, এখন গেলি পারে তুমি ছুটি পাবে না? তো কয় যে হ্যাঁ আমি ছুটি 2 দিন কর ছুটি আমি যেভাবে হোক লব না। আচ্ছা ঠিক আছে 2 দিন কর ছুটি লাও। তো পরে ও 2 দিন কর ছুটি লিছে, লিয়ে ওর দেশে গেলাম, সেই নওগাঁ জেলায় গেলাম। পরে এখন যা দেখি যে ওর মা গেছে নওগাঁ জেলা। তখন বললাম কি ব্যাপার, তোমার মা আসলো কেমনে? তোমার মা আসলো? কয় মার সাথে কথা হয়েছিল, মা আইছে, ঠিক আছে, ভালো কথা আইছে। পরে যাই হোক আমি মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, তো নতুন তাদের এলাকায় গেলাম, আর তা যা উঠলো হচ্ছে তার নানার বাড়িতে। আমি আর ফুল স্টোরিতে যেতে চাচ্ছি না, আমি কয়েকটা কোশ্চেন করি আপনাকে, প্রশ্নগুলোর উত্তর দেন। আমি জানি এই স্টোরি একের পর এক বলতে থাকলে বলতেই থাকবেন আপনি, কারণ আপনার গল্পের বলার ধরনটা এরকম, সেটা মুখ্য কথা নয়। আমরা মোটামুটি গল্পের গ্রাফটা পেয়ে গিয়েছি। উনি কি এখনো আপনার স্ত্রী না স্ত্রী নাই? এখনো আমার বর্তমান রানিং স্ত্রী। 2 নম্বর হচ্ছে যে আপনার প্রথম স্ত্রী কি আপনার দ্বিতীয় স্ত্রী বিষয়টা জেনেছে? আমি প্রথম স্ত্রীকে আমি নিজেই জানাইছি হচ্ছে গান এই 5 মাস ধরে। তারপরে আপনার প্রথম স্ত্রী কি বলেছে? আমার প্রথম স্ত্রী এটা জানার পরে তো খুব অস্থির, বিষ খাবো, গলায় ধরে নেবো, এরকম চিন্তা ভাবনা করে, বা একদিন হার্ট ফেল পর্যন্ত করছিল। তো যাই হোক আমি সুস্থ করছি, ওকে আমি বিভিন্ন কায়দায় বোঝাইছি যে দেখো আমার এই জিনিসটা যে কোনো কায়দায় মিস্টেক হয়ে গেছে, এরকম হয়তো আমি ঘটনা ঘটা ফেলাইছি, দুইজনকেই আমি যেভাবে হোক ট্যাগেল দেবো, যত কষ্ট হোক আমি ট্যাগেল দেবো, আর ওকেও ছাড়তে পারতেছি না, তোমাকেও আমি কষ্ট দিতে পারবো না। বাচ্চার বয়স কত আপনার? আমার ছোট বাচ্চার বয়স চলতেছে 5 বছর। বড়টার বয়স হচ্ছে গান 17 আপ গেছে। আপনি সেকেন্ড বিয়েটা করেছেন কয় বছর? আমি সেকেন্ড বিয়ে করছি তো আপনার হচ্ছে গান 18 সালের হচ্ছে গান, এই তো কয়দিন আগে, নভেম্বর মাসে। বর্তমান বয়স কত আপনার? 32 বছর। 32 বছর, মানে 30 বছর বয়সে গিয়ে। হ্যাঁ, 30 বছর বয়সে গিয়ে এরকম ভুল করাটা ভুল না, এটা একটা অপরাধ। প্রথম কথা হচ্ছে এটা। আমি একটু বলি এবার, তারপরে আপনার জায়গা থেকে আপনি তো নিশ্চয়ই অনুভব করেছেন, যে কারণে আজকে আপনি সিক্রেটসে আসছেন, এবং আপনি যেটা ভুল করেছেন সেটা বলার জন্য আপনি আসছেন, আমি জানি। কিন্তু আমার বলার জায়গাটা হচ্ছে কি, দেখেন আপনি একজন বিবাহিত মানুষ, বিয়েটা কি আসলে, বিয়েটা কি এটা তো বোঝেন নিশ্চয়ই নিজের জায়গাটা থেকে। বিয়েটা হচ্ছে অন্যতম একটা দায়িত্ব, কিছু জিনিস সামাজিকভাবে স্বীকৃত। আমরা তো আসলে ওয়েস্টার্ন সোসাইটিতে বসবাস করি না, আমরা আসলে আমাদের সোসাইটিটা আসলে এরকম যে এখানে কিছু নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ছেলেদের, নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মেয়েদের। ছেলের কাজটা যখন মেয়েরা করে বা মেয়ের কাজটা যখন ছেলেরা করে, সামাজিকভাবে সেটাকে খুব ভালো চোখে দেখা হয় না। তো আমি এটা কেন বলতেছিলাম আপনাকে, যেমন ধরেন দায়িত্বের জায়গা থেকে যদি বলি, একটা ছেলেকে ধরেই নেওয়া হয় সে বিয়ে করেছে মানে তার সংসারটা চালানোর ক্ষমতা থাকতে হবে, রাইট? হ্যাঁ। আর একটা মেয়ে বিয়ে করেছে মানে হলো সে তার স্বামীর অনুগত থাকবে। এটা আমাদের সামাজিক এবং ধর্মীয়ভাবে এটার একটা স্বীকৃত অবস্থা আছে। আপনি প্রথমত যে বিয়েটা করেছিলেন সেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত। প্রথম কথা হচ্ছে এটা ভুল সিদ্ধান্ত। কেন? আপনার কাছে মনে হয়েছিল যে মেয়েদের থেকে এই যে ভালোবাসা আপনি পেলেন না দুটো মেয়ের কাছ থেকে, এটা ভুলে থাকার জন্য আপনার বিয়ে করা উচিত, এবং বিয়ে করলে আপনি সেটা এই কষ্টটা ভুলে থাকতে পারবেন। এটা আমাদের সমাজে অনেকেই করেন। এটা আসলে সমস্যা বাড়ায়, সমস্যা কমায় না। কারণ এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য। পৃথিবীতে ভালোবাসার ধরন, যেই ছেলেটাকে যে মেয়ে ভালোবাসছে বা যেই মেয়েটাকে যে ছেলেটা ভালোবাসছে, সেটা ইউনিক। এটা কখনোই একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। অর্থাৎ আপনি আপনার বর্তমান অবস্থায় যদি দুটো মেয়েকে ভালোবাসেন, যদি আসে আপনার ভিতরে, তাহলে দুটো ভালোবাসার ধরন আলাদা আলাদা। যেমন আপনার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি প্রথম স্ত্রীকে যেভাবে দেখেন দ্বিতীয় স্ত্রীকে একইভাবে দেখতে পারবেন না, এটাই নিয়ম। এবং ভালোবাসার ধরনটা নিশ্চয়ই আলাদা। আমি বলছি না কোনটা কম কোনটা বেশি, কিন্তু ধরনটা আলাদা। আমি কি ঠিক বলেছি? তো এই ধরনটা আলাদা হয়
এবং একটার গ্যাপ কখনোই আরেকটাকে দিয়ে পূরণ করা সম্ভব নয়। তো আমরা যখন কাউকে লাভ করি তখন আলটিমেটলি যাকে লাভ করছি সেই ফিলিংসটা তার সঙ্গে জড়িত। এটাকে যদি এখন পূরণ করার জন্য বা এটাকে যদি বলা হয় যে এটাকে ধ্বংস করার জন্য, এটাকে থামিয়ে দেওয়ার জন্য অন্য কোনো একটা মানুষের প্রেজেন্স সেখানে, সেটা একটা ভুল সিদ্ধান্ত, সেটা ভয়ঙ্কর রকমভাবে ভুল সিদ্ধান্ত। তো সেটাকে কিওর করার জন্য অন্য কোনো মানুষকে রিপ্লেস না করে বরং অন্যভাবে কিওর করা উচিত। প্রথম স্ত্রীর যদি কোনো অন্যায় থাকতো আপনার প্রতি, প্রথম স্ত্রীর প্রতি যদি আপনার ওনার প্রতি আপনার যদি কোনো অভিযোগ থাকতো, তাহলে আমি সেকেন্ড সম্পর্কর জায়গাটা হয়তো একটা লজিক খুঁজে পেতাম। কিন্তু আপনার প্রথম স্ত্রী, সে আপনার প্রতি যথেষ্ট দায়িত্ববান ছিল, যথেষ্ট রকমভাবে কমিটেড ছিল, এবং আপনি দেখেন ততদিনে আপনার 3টা বাচ্চা চলে এসছে। তার মানে হচ্ছে আপনার সংসারে ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, দায়িত্বের ধরনটাও চেঞ্জ হয়ে গেছে। আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার বউ আছে, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। এইরকম একটা সময়ে এইরকম একটা মহিলা, বিবাহিত মহিলা, তার প্রতি ফলিন হওয়া, তাকে লাভ করা, এটা ভুল না, এটা অপরাধ। এটা আমি মনে করি এটা অপরাধ। এই অপরাধের শাস্তি কী হবে না হবে সেটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। তবে আপনি ভুলটা করেছেন, এই ভুলের মাসুলটা আপনি দিচ্ছেন, যে কোনোভাবে হোক দিচ্ছেন। 2টো বউকে সামলানো বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে এটা তো জীবন, তো আমার কাছে মনে হয় যে এটা একটা নরক। আপনি 2টো বউকে দুই জায়গায় রেখেছেন, হয়তো এটা অতটা ফেস করছেন না। যদি কখনো সামনাসামনি পাশাপাশি হয়ে যায় তাহলে হয়তো আরও বেশিভাবে আপনাকে জিনিসটা ফেস করতে হবে। তো আমি মনে করি যে এগুলো একটা ভুল সিদ্ধান্ত এবং এটা করাটা উচিত না। তারপরও আজকের এই গল্পটা প্রচারের পেছনের উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে হ্যাঁ, ফিলিংসের দরজা খুলে যেতে পারে, ভালোবাসার দরজা খুলে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যখন আমরা লাভ করি বা যখন আমরা কাউকে পছন্দ করি, ওইটাই সারা জীবনের জন্য পার্মানেন্ট না। ভালোবাসা কখনোই, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, ভালোবাসাটা কখনোই কারো জন্যে পার্মানেন্ট না। ওই ফিলিংসটা সারাটা জীবনের জন্য পার্মানেন্ট না। ওটা একটা সময় ভোতা হবেই, একটা সময় অন্যদিকে টার্ন নেবেই নেবে। কিন্তু ওই ফিলিংসে পড়ে আমি বুঝতে পারছি যে আমার একটা কাজ করা